বল, ত্বরণ, ঘাত, বেগ, আমাদের ডিফেন্স, সেনাপতি, সেনানায়ক, যুবরাজ প্রভৃতি যে কারকত্ব সে বহন করে মঙ্গল, সেই মঙ্গল আগামী 15 তারিখ তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং রাশি পরিবর্তন করে সে সর্বাধিক স্পিরিচুয়াল প্ল্যানেট অর্থাৎ স্পিরিচুয়ালিটির পরকাষ্ঠা তথা ন্যায় নীতি এবং ন্যায়ের যে ফল তার যে ঘর অর্থাৎ শনির মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং সেখানে শনির সাথে একত্রে অবস্থান করবে পরবর্তী প্রায় 40 দিন। এই অবস্থানকালে সার্বিক ফলাফল এবং লগ্ন রাশি ভিত্তিক ফলাফল আজকে আলোচনা করব। আপনাদের আলোচনার শুরুতে এই আলোচনাটার কতগুলো ভাগ আছে সেটা একটু বলিনি। প্রথম, মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবে যখন শনিও সেখানে অবস্থান করছে। এই সিচুয়েশন খুব সহজে আসে না, অর্থাৎ শনি নিজের মূল ত্রিকোণে প্রবেশ করছে। এই ঘটনা এর আগে যখন ঘটেছিল সেটা 1994 জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোরলেস, আমি খুব টেন্টেটিভলি আপনাদের বলছি, বিভিন্ন ছক দেখার পরিপ্রেক্ষিতে এই ডিগ্রিতে অবস্থান করেছিল। এরপরে এতদিন পরে প্রবেশ করেছে, বুঝতেই পারছেন। গত বছরও শনি এখানে ছিল কিন্তু মঙ্গল তখন এখানে ছিল না। তার আগের বছর শনি মকর রাশিতে ছিল। সুতরাং দীর্ঘ নিয়ার অ্যাবাউট 29 বছর পরে এই মিটিং সংগঠিত হচ্ছে কুম্ভ রাশিতে। এটা 1 নম্বর। তার যে সিগনিফিকেন্স সেটা আলাদাভাবে বলবো। 2 নম্বর, শনি মঙ্গল যোগ সংগঠিত হচ্ছে। শনি মঙ্গল যোগ নিয়ে একটা প্রথাগতভাবে কিছু নেগেটিভ কিছু পজিটিভ ধারণা মানুষের মধ্যে আছে, তার একটা সংক্ষিপ্ত এখানে এলাবোরেশন আমি করবার চেষ্টা করব। আর নাম্বার 3 হচ্ছে অন্যান্য প্ল্যানেটের পরিপ্রেক্ষিতেও এই গোচর কতটা কার্যকরী হবে বা কতটা ফল সে প্রদান করতে পারবে সেটাও এখানে আলোচনা হবে। আলোচনা শুরুর আগে আপনাদের আমি ডেটগুলো বলে দিই, আপনারা দয়া করে একটু মাথায় রাখবেন। এটা 15ই মার্চ বিকেল 5:44 মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্র নিজের নক্ষত্রকে সাথে নিয়ে সে মকর রাশি ত্যাগ করবে, তার এক্সল্টেড সিচুয়েশন ত্যাগ করবে, করে সে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কুম্ভ রাশিতে প্রবেশ করে সে কুম্ভ রাশিতে অবস্থান করবে 23/4/2024 ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত সকাল 8:18। তারপর মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে এবং রাহুর সাথে উইল কাম ইনটু কন্ট্যাক্ট। সেটা একটা সম্পূর্ণ আলাদা আলোচনা। আমি এখানে নক্ষত্রগত প্রভেদ যে 3টে নক্ষত্র আছে, প্রথম দুটো চরণ হচ্ছে ধনিষ্ঠা, তারপরে 6°40 থেকে 20 পর্যন্ত 4টে চরণ শতভিষা, তারপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 3টে চরণ কুম্ভ রাশিতে রয়েছে। আমি টাইমগুলোর সেপারেশনটা বলে দিচ্ছি। ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে 24/3/2024 সকাল 7:23 পর্যন্ত। তারপরে মঙ্গল শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে এবং শতভিষা নক্ষত্রে 20 পর্যন্ত থাকবে 10/4/2024 সকাল 10:48 পর্যন্ত এবং তারপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং তার 3টে চরণ অতিক্রম করে আলটিমেটলি সে মীন রাশিতে যখন চলে যাবে সেই সময়টা আগেই বললাম 23/4/2024 সকাল 8:18। শনি এবং মঙ্গল একই ডিগ্রিতে অবস্থান করবে, সেটা হচ্ছে 11/4/2024 রাত্রি 1:42। সেই ডিগ্রিটা কত? সেই ডিগ্রিটা হচ্ছে 20°29। অর্থাৎ নবাংশগতভাবে এর অবস্থান হবে মেষ রাশিতে। মেষ রাশিতে অবস্থান হবে এবং নক্ষত্র থাকবে পূর্ব ভাদ্রপদ।
এই আলোচনাটা পরে হবে, এর ফলাফলটা আমি শুধু ডেটগুলো আপনাদের বলে দিলাম। এরপর আসি জেনারেল আলোচনায়। প্রথম মনে রাখা প্রয়োজন যে মঙ্গল কি জাতীয় প্ল্যানেট। মঙ্গল অত্যাধিক রাজসিক, মানে ধরুন প্রায় 45 থেকে 50% রাজসিক আর 45 থেকে 50% তামসিক গুণযুক্ত প্ল্যানেট। তো এবং খুব সামান্য মাত্রায় সাত্ত্বিক গুণ মঙ্গলের মধ্যে রয়েছে। কিন্তু মঙ্গলের কারকতার মধ্যে একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। মঙ্গল খুব ডিসিপ্লিন, এবং সে শুধু ডিসিপ্লিন নয়, মঙ্গলের মধ্যে একটা অদ্ভুত রকমের তেজ এবং শক্তি আছে। যেহেতু ফায়ারি প্ল্যানেট, তার মধ্যে তেজ এবং শক্তি আছে সামনের দিকে এগিয়ে চলার। সেই জন্য কালপুরুষের প্রথম এবং অষ্টম ঘর এবং রবি থেকে যথাক্রমে চতুর্থ এবং নবম ঘর মঙ্গলকে দেওয়া হয়েছে। মঙ্গল হচ্ছে একাধারে প্রোটেক্টর, রাজার প্রোটেক্টর, এবং প্রোটেক্টর হতে গেলে সে সেনানায়ক বা সেনাপতি, বা ইন্টারনাল ল অ্যান্ড অর্ডারকে যদি দেখা হয় তাহলে পুলিশের সর্বাধিনায়ক। তো সেই রোল সে প্লে করে, অর্থাৎ তার কাজ হচ্ছে তার প্রভিন্সের মধ্যে যিনি প্রধান, যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান, অর্থাৎ যিনি সেই দেশের প্রধান, তাকে প্রোটেকশন দেওয়া। এটাই মঙ্গলের কাজ, বেসিক কাজ। তো মঙ্গলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ফোর্স আছে, অ্যাক্সিলারেশন আছে, থ্রাস্ট আছে। মঙ্গলের মধ্যে অদ্ভুত রকমের একটা এগিয়ে যাওয়ার ক্ষমতা, কোনো কিছুকে মানে থোড়াই করি কেয়ার, আমি এগিয়ে যাব, সামনে যতই বিপদ থাক আমি এগিয়ে যাব। সোলজারের যেরকম প্রকৃতি থাকে, সোলজার যদি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে অর্ডার আসে, সে সামনে কিন্তু এগোবে। দুরকম ভূমিকা তারা পালন করে থাকেন নর্মালি। একটা হচ্ছে অফেন্সিভ, একটা ডিফেন্সিভ। এই দুটো ভূমিকাতেই কিন্তু তাদের সাহস এবং নিজের যে মাতৃভূমি তার প্রতি অসম্ভব রকম তার একটা ভালোবাসা, তার প্রেম, মমত্ব সব কিছু এত বেশি রকম থাকে যে সেটার জন্য কিন্তু সে সর্বাধিক রকম স্যাক্রিফাইস করতেও কোনো পিছপা হন না। এবং জনসাধারণ যারা আছে, সিভিলিয়ান যারা আছে, তাদের কিন্তু সর্বাধিক মানে স্যাক্রিফাইসের দ্বারাও সে কিন্তু প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে। আবার অফেন্সিভ যখন হয় সেটাও কিন্তু সে সেইভাবেই করবার চেষ্টা করে, অর্থাৎ দেশের স্বার্থে সে অন্য কোনো দেশকে একটা আক্রমণ বা এরকম কিছু করবার পৃথিবীর ইতিহাসে ভুড়ি ভুড়ি তার প্রয়োগ রয়েছে আর কি। তো মঙ্গল আমাদের মূলত যে জায়গাগুলোকে দেখে সেটা হচ্ছে ডিফেন্স, সেটা হচ্ছে প্যারামিলিটারি, সেটা পুলিশ, সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এগুলোকে মঙ্গল মুখ্যত দেখে। এবং তার সাথে ক্রীড়া জগতের, বিশেষত যেই ক্রীড়ার ক্ষেত্রে শারীরিক ক্ষমতা বেশি দরকার হয়, অনেক জিনিস আছে, অনেক খেলা আছে যেগুলো অনেক বেশি বুদ্ধির দরকার হয়। যেমন ধরুন দাবা খেলা হচ্ছে, বা ধরুন ক্যারাম খেলা হচ্ছে, সেগুলোতে বুদ্ধি বা কৌশল দরকার হয়। অন্যান্য খেলায়ও কৌশল দরকার হয়। তো শারীরিক ক্ষমতা, মনে করুন লন টেনিস খেলা হচ্ছে, ব্যাডমিন্টন, বা হাই জাম্প, লং জাম্প, বা ধরুন সাঁতার হচ্ছে, বা অন্যান্য যত অ্যাথলেটস আছে তারা প্রত্যেকের মধ্যেই কিন্তু মঙ্গলের কারকতা আছে। কারণ মঙ্গল বেসিক, তার এক কথায় যদি বলা যায় সেটা হচ্ছে এনার্জি, জার্মিনেশন, যেখান থেকে তার উদ্গম আমাদের ঘটে, সেটাও কিন্তু এগ্রিকালচার। অর্থাৎ কোনো কিছুর বেসিক প্রোডাকশন, তার যে ইঞ্জিনিয়ারিং যে স্কিলটা, সেটাও কিন্তু মঙ্গলের ওপর ডিপেন্ড করে থাকে। তো আমাদের যত রকম ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছেন, আমাদের যত ম্যানেজারিয়াল পোস্টে যারা আছেন, বিভিন্ন রকম ভাবে তারা সোসাইটিকে বা তার অর্গানাইজেশনকে ম্যানেজ করছেন, বিভিন্ন ধরুন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে অ্যাডমিনিস্ট্রেটর আছে, মেডিকেল ফিল্ডে অ্যাডমিনিস্ট্রেটর আছে, বা সোশ্যাল কাম পলিটিক্যাল পোস্ট আছে বিভিন্ন, যেখানেও
অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করতে হয়, সমস্ত কাজ কিন্তু মঙ্গলের সাথে যুক্ত। তো আমাদের ডিফেন্স, পুলিশ, প্যারামিলিটারি সেগুলো তো আগে আমি বললাম। আর শনি কি ধরনের প্রকৃতিকে ডিফাইন করে, সে বিশেষত শনির মূল ত্রিকোণ যেখানে শনি এখন বসে রয়েছে, সেটি হচ্ছে কোনো ঘটনা সংগঠিত হয়েছে, সেই সংগঠনের পরে তার যে একটা ন্যাচারাল প্রসিকিউশন আছে, মানে অপরাধ সংগঠিত হয়েছে আর কি, অপরাধের পরে ন্যাচারাল প্রসিকিউশন হবে, প্রসিকিউশনের পরে সেটা কোর্টে যাবে এবং কোর্টে গিয়ে বিফোর জাজ সেটার যে কোর্ট অফ প্রসিডিংস আছে সেই অনুসারে কার্যক্রম হবে, এবং তিনি যদি অপরাধী হন তাহলে তার সাজা হবে, আর যদি অপরাধী না হন তাহলে তিনি অ্যাকুইটাল হবে, তার বেকসুর খালাস হবেন। এবং যেই দিন থেকে তাকে অভিযুক্ত করা হয়েছিল সেই দিন থেকেই তিনি বেকসুর খালাস হবেন। পুরো ব্যাপারটা হচ্ছে এইরকম। তো বুঝতে পারছেন তো, একটা ফোর্স আছে যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কাম পুলিশ কাম ডিফেন্স, আরেকটা ফোর্স আছে যে বিচার ব্যবস্থার সাথে যুক্ত। এই দুটো ফোর্স যদি কখনো একত্রীকরণ ঘটে তাহলে কি হয়, সেখানের মেশিনারিটা অনেক বেশি টাফ এবং অনেক বেশি ভিজিল হয়, এবং সেখানে অনেক বলা যায় চুলছেরা বিচার সেখানে হয়, এবং বিচারের মধ্যে কোনো রকম পক্ষপাতিত্ব বা এই ধরনের কিছু থাকে না, এবং খুব কড়া ভূমিকা কিন্তু দুজনেই অবলম্বন করে। এবার আমি একটু অন্যরকমভাবে বলি। মঙ্গল 28 ডিগ্রি পর্যন্ত অধিকাংশ বইতে যেরকম লেখা থাকে সেটা হচ্ছে মকর রাশিতে তুঙ্গ থাকে। তো মহর্ষি পরাশর মুনি যেটা বলে গেছেন সেটা হচ্ছে তুঙ্গ অবস্থা থেকে যখন কোনো গ্রহ তার পরের গ্রহ যাবে, পরের ঘরে যাবে, অবভিয়াসলি সেই ঘরটি কিন্তু তার থেকে কম্পারেটিভলি উইকই হবে। খুব বেশি হলে তার কাছাকাছি জায়গায় থাকতে পারে, নাহলে তো সেই ঘরে গিয়েও সে একই ফল দিত। তো তুঙ্গ অবস্থায় আমরা সবসময় ভাবি যে গ্রহের মধ্যে সব রকম বলবত্তা একসাথে প্রকট হয়, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। অনেক রকম দুর্বলতাও গ্রহের মধ্যে থাকে, কিন্তু মোটের ওপরে আমরা ধরে নিই, আমাদের আলোচনাটাকে যেহেতু কনসাইজ করতে হবে সেহেতু মোটের ওপরে আমরা ধরে নিই যে গ্রহের এখানে একটা ন্যাচারাল ফোর্স রয়েছে এবং গ্রহ যথেষ্ট শক্তিশালী রয়েছে। সর্বোপরি গ্রহ তার কারকতা অনুসারে কাজ করছে, অর্থাৎ যে পারপাসে তাকে, তার যে ধর্ম, যে পারপাসে তাকে তৈরি করা হয়েছে সেই অনুসারে সে কাজ করছে। তো সেই জায়গাটা থেকে যখন অবভিয়াসলি সে তার পরের ঘরে যাবে, তো পরের ঘরে যাওয়া মাত্র যেটা হবে তার কিন্তু ক্ষমতার কিছুটা হ্রাসকরণ ঘটবে, অর্থাৎ কিছুটা সে ডিমিনিশড হবে। এই ডিমিনিশিং যে ফ্যাক্টরটা, তাহলে মঙ্গল যখন শনির ঘরে প্রবেশ করবে, যেখানে শনি আছে এবং অলরেডি শুক্রও আছে, তো সেখানে যখন প্রবেশ করবে তো আগের ঘরের থেকে কিন্তু তার ক্ষমতা বলুন বা তার কারকতা বলুন, তার থেকে কিন্তু সামান্য কিছুটা হ্রাসকরণ এখানে স্বাভাবিকভাবেই ঘটবে। এবং শনির এটি অত্যন্ত বলি ঘর, এবং সর্বোপরি শনি এখন নিজে, যাকে বলা যায়, ধরুন আমি আজকে 7 তারিখ রেকর্ড করছি, 7 মার্চ, তো শনি এখন বর্গোত্তম রয়েছে। যদিও মঙ্গল যখন প্রবেশ করবে শনি তখন বর্গোত্তম থাকবে না, কিন্তু তথাপিও শনি তার মূল ত্রিকোণে রয়েছে এবং শশযোগ নির্মাণ করে রয়েছে। তো এবং রবিও তার আগের দিন বেরিয়ে যাবে 14 তারিখে। তো মানে তার ফলে রবির, যদিও শনির কম্বাসন, ফুললি কম্বাসন শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে, বাট 12 তারিখের পর থেকে তার কম্বাসনের এফেক্ট কিন্তু মোটামুটি 70% হ্রাসকরণ হয়ে যাবে। তার ফলে শনি ক্ষমতাশালী থাকবে, তার নিজের ঘরে রয়েছে, মূল ত্রিকোণে রয়েছে। শনি একটা ঘরে 29 বছর পর পর প্রবেশ করে, তো স্বাভাবিকভাবে 29 বছর পরে যখন সেই ঘরে প্রবেশ করবে, সেই ঘর এবং নিজের কারকতা সেই অনুসারে সে তো অবভিয়াসলি কিছু পার্মানেন্ট ফল দেওয়ার চেষ্টা করবে, যেটা অলরেডি সে দিচ্ছে। সেই ঘরে মঙ্গল যখন প্রবেশ করবে তার এক্সল্টেড সিচুয়েশন থেকে অবভিয়াসলি তার ক্ষমতা থেকে তার হ্রাসকরণ ঘটবে। এই ক্ষমতার হ্রাসকরণটা এখানে
খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ কেন সেটা আমি জাস্ট আপনাদের আলোচনায় বলছি। দেখুন, শনি এবং মঙ্গল দুটো সম্পূর্ণ অপোজিট ফোর্স। একটি ফোর্সের মধ্যে ভীষণ অ্যাগ্রেশন রয়েছে, ভীষণ পরিমাণে দৈহিক তথা মেটেরিয়াল মানসিক শক্তির প্রয়োজন হয়, তবেই মঙ্গল সেখানে কার্যকরী হতে পারে, এবং তার একটা মেটেরিয়াল গোল থাকে, সেই গোলের পেছনে সে দৌড়াতে থাকে। এবং অবভিয়াসলি কলিযুগে শুক্র, মঙ্গল এবং সিউডো প্ল্যানেট হিসাবে রাহু কিন্তু অসম্ভব শক্তিশালী। তো সেই দিক থেকে তার শক্তির কারণে মঙ্গলের একটা ন্যাচারাল স্ট্রেংথ আছে। শনি গ্রহরাজ নিজে অসম্ভব শক্তিশালী। রবির পরে যদি কারুর শক্তি সব থেকে বেশি থাকে সেটা শনির। রবি নিজে তো কোনো কাজ করবে না, রবি তার হাতাখুন্তি দিয়ে কাজ করানোর চেষ্টা করবে সবসময়, তার আমত্তদের দিয়ে। রাজা কখনো নিজের হাতে কোনো কাজ করে না, তার চিন্তাটা তার অমাত্যরা, তার অফিসাররা নর্মালি কাজ করতে থাকে সেইভাবে। তো এখানে দেখুন, আমি যদি কিছুক্ষণের জন্য ধরে নিই যে মঙ্গল আমাদের দেশের ব্যবস্থা অনুসারে, যে মঙ্গল পুলিশি ব্যবস্থা, অবশ্যই তার সাথে তার রিজেম্বলেন্স আছে। সে একটি অপরাধীকে ধরছে, বা অপরাধী হিসাবে একটি মানুষকে সাসপেক্ট করে তাকে নির্দিষ্ট সময় কোনো অভিযোগে অভিযুক্ত করে হয়ে সে কোর্টের কাছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবার দেখুন, এই শনির ভূমিকাটা এখানে সম্পূর্ণ কিন্তু অন্যরকম। এখানে তার কাগজপত্র সব কিছু দেখে যদি জজ সাহেব মনে করেন যে না সেটা ঠিক আছে, যে যে অভিযোগ করা হয়েছে সেটা যথার্থতা আছে, তাহলে যে ডিমান্ড করবেন সংশ্লিষ্ট আধিকারিক সেই অনুসারে ফল হবে। যদি না মনে করেন তাহলে তার উল্টো ফলও দিতে পারে। অর্থাৎ স্যাটার্নের ফল দেওয়াটা, তার যে অথরিটি তাকে ধরে নিয়ে আসলেন বিফোর দ্য কোর্ট, সেটা কিন্তু সেই অনুসারেই হবে না। তো তার ফলে এখানে একটা অপোজিট আবার সেই অনুসারে হতেও পারে। দুটোই একসাথে অ্যাপ্লিকেবল আছে। অর্থাৎ শনি এবং মঙ্গলের ভূমিকাটার মধ্যে একটা আপাত ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটার মধ্যে দ্বিতীয় যে শনির ক্ষেত্রে যেটা রয়েছে, শনি আমরা ডিনোট করি কমন পিপল দিয়ে, কমন পার্সন। তো সে কিন্তু কোনো রকম মানে মানে বায়াসনেসের কোনো প্রশ্ন নেই, একদম আনবায়াসডভাবে সে দেখবে যে জিনিসটার কতটা যথার্থতা রয়েছে। যদি তিনি আইনত যথার্থতা লেজিটিমেটলি যদি মনে করেন যে না যথার্থতা আছে, ওকে, না থাকলে নেই। তো এই যে ব্যাপারটার স্যাটার্নের ক্ষেত্রে সম্পূর্ণ আগের যে প্রসিডিংসটা হলো তার থেকে সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের কাজ শনি এখানে করবার চেষ্টা করে। তার ফলে মঙ্গলের সাথে তার সতত কনফ্লিক্ট বাধে। আপনি ফলদীপিকা থেকে শুরু করে বৃহৎ পরাশরী হোরা, অন্যান্য সমস্ত আপনি যদি জ্যোতিষশাস্ত্রের যদি আদি গ্রন্থ পড়েন তাহলে দেখতে পাবেন যে শনি মঙ্গলের যোগকে কদাপি ভালো বলা হয়নি। শনি অসম্ভব ঠান্ডা, মঙ্গল কিন্তু ফায়ারি প্ল্যানেট। তো যেদিক থেকে তাকে খুব একটা বেটার কম্বিনেশনও বলা যায় না। নাম্বার 3 হচ্ছে, যে ঘরটিতে প্রবেশ করছে সেই ঘরটা এয়ারি ম্যাটার আছে, সেই ঘরটা ইথার ঘর, অর্থাৎ এয়ার কাম ইথার, দুটো পরিস্থিতি এখানে রয়েছে পঞ্চভূতির। তো সেই কারণেও মঙ্গল কি করে, মঙ্গল এয়ারে আসলে নিজেকে এক্সপ্যানশন করতে থাকে। আগুনের মধ্যে যদি হাওয়া আসে সে নিজেকে এক্সপ্যান্ড করবে বা ধুয়ো ছড়িয়ে যাবে চারিদিকে। আর শনির কাজ হচ্ছে যে কোনো জিনিসকে সবসময় শ্রিঙ্ক করা, স্পেশালি সেটা যদি মেটেরিয়াল জিনিস হয় তাকে শ্রিঙ্ক করা, আর স্পিরিচুয়াল হলে সেটাকে বাড়ানো। তার ফলে দুটো সম্পূর্ণ বিরুদ্ধ গুণ এক্ষেত্রে একত্রে কাজ করছে। এই একত্রে কাজ করবার জন্য কিন্তু কিছু নেগেটিভ জায়গা তৈরি হবে। এবং তদুপরি দুটো গ্রহণ আছে। একটি হচ্ছে 25 তারিখ, সম্ভবত 25/3, সেদিন লিউনার এক্লিপস আছে, চন্দ্রগ্রহণ আছে, এবং তার 14.5 দিন পরে 8 তারিখ 8/4
সেদিন সোলার এক্লিপস আছে, এবং এই সোলার এক্লিপসের কাছাকাছি সময় শনি এবং মঙ্গলের ডিগ্রিগত অবস্থানটাও এক হবে। এই ডিগ্রিগত অবস্থান এক হওয়ার জন্য সারা পৃথিবীতে কোন কোন জায়গায় কীরকম প্রভাব পড়বে সেটা আপনাদের আগে আমি বলে দিই। সেটা হচ্ছে, আগে আমাদের নিজের দেশ সম্পর্কে বলি। সেটা আমাদের দেশের একদম মধ্যবর্তী অবস্থান। সেটা যদি ঝাঁসি শহরকে ধরে নেওয়া হয়, তাহলে সেই শহর থেকে উত্তর অংশ, উত্তর পুরো নর্দার্ন পার্ট আপনি বলতে পারেন, সেই নর্দার্ন পার্টে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। সমস্যা মানে মানুষ কিছু প্রতিবাদ জানাবে, নর্মাল ন্যাচারাল কিছু প্রতিবাদ জানাবে। সেটা যে কোনো ফর্মে হতে পারে, কোনো প্রতিবাদ জানাবে, এবং সেই প্রতিবাদটা কে যখন ধরুন নর্মালি একটা বসা হয় কোনো একটা পক্ষের তরফ থেকে, যিনি বিদ্রোহ আন্দোলন করছেন তার পক্ষ থেকে বসা হয়। এই যে বসায় যখন আলোচনা হয়, তাদের যে ডিমান্ড আছে সেগুলো খতিয়ে দেখা হয়, বা দুপক্ষের মধ্যে একটা নেগোসিয়েশন চলে, এই যে প্রসেসটা, এই প্রসেসটা না এত সহজে হবে না। এই প্রসেসটা একটুখানি টার্ময়েল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে। তো তার ফলে আপনারা মোটামুটি মঙ্গল 27 ডিগ্রি ক্রস করে গেলে, এই আমাদের আজকে 7 তারিখ, ও 27 ডিগ্রি ক্রস করে যাবে মোটামুটি পরশু দিন, সম্ভবত 9 তারিখ। তারপর থেকেই দেখবেন যে এরকম ঘটনা কিন্তু দেখা যাবে, এবং সেটা চলবে ওই এপ্রিল মাসের 3rd উইক পর্যন্ত। তারপর আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এরকম ব্যাপার নয় যে সেটা অনন্তকাল ধরে চলতে থাকবে, কারণ এখানে কেউ বকরি হচ্ছে না। শনি বকরি থাকলে কিছু অন্যরকম ফল আশা করা যেত, বা আমাদের আলোচনার বিষয়বস্তুটা অন্যরকম হয়ে যেত। দুজনেই মার্গী আছে, এবং শনিও এখন মোর অর লেস ভালো ভেলোসিটিতে রয়েছে। এই মুহূর্তে তো 7 মিনিট ভেলোসিটিতে রয়েছে। এটা এক। 2 নম্বর যেটা বলার, সেটা হচ্ছে মঙ্গলের যে দুটো ঘর আছে, অর্থাৎ 1 নম্বর এবং 8 নম্বর ঘর, সেই দুটো ঘরেই শনির দৃষ্টি আছে। অর্থাৎ তৃতীয় দৃষ্টি আছে তার মেষের ওপরে, দশম দৃষ্টি আছে বৃশ্চিকের ওপরে। মঙ্গল নিজে তার কিছুটা শক্তি ক্ষয় করে শনির ঘরে ঢুকেছে, যেটা একটু আগে আলোচনায় আমি বললাম। তো যার পরিপ্রেক্ষিতে এই যে বিভিন্ন প্রতিবাদ এগুলো যে হবে, সেটা কিন্তু একটা সার্টেন টাইমের বাদে অটোমেটিক্যালি স্থিমিত হয়ে যাবে, থিতিয়ে যাবে। সেটা বেশিক্ষণ লং লাস্টিং চলবে না। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, যে সেটা হচ্ছে যে সমস্ত এলাকা আমাদের দেশের মধ্যে, আমি কিন্তু উত্তর ভারত বেশি বলছি, মানে ধরুন আপনি যদি ভারতবর্ষের মাথার দিকটা কল্পনা করে নেন, তাহলে সেটা রাজস্থানের মাথার দিক থেকে আপনি একেবারে সোজা খাড়াভাবে উঠে আমাদের জম্মু কাশ্মীর এবং লাদাখ ইউনিয়ন টেরিটরির ওখান দিয়ে গিয়ে আবার নিচের দিকে নেমে এসে একেবারে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, আমাদের রাজ্য সিকিম আছে উত্তরে, তারপরে আরও যদি পূর্ব দিকে টানেন তাহলে সেটা আসাম আছে, আসামের সাউথে মেঘালয় আছে, আসামের উত্তরে আমাদের নাগাল্যান্ড আছে। এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা বেশি অ্যাক্টিভেট থাকবে এ সময়। একদম প্ল্যানেটারি পজিশন শো করছে। আর মান্ডেন জ্যোতিষ শনির ক্ষেত্রে কখনো ভুল হয় না। আমি আজকে যা বলছি, আপনারা 7 থেকে 10 দিনের মধ্যে উইল বি অবজার্ভ দিস থিংস। শনি মান্ডেন জ্যোতিষের মানে বলতে পারেন যে গড়, কখনো ভুল ফল দেবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি কিন্তু একটু বাড়িয়ে দেবে। যারাই মানে আমি কিন্তু 9 তারিখ রাতের থেকেই বলছি, ব্যাপারটা ঢুকবে কিন্তু 15 তারিখ, তার 5-6 দিন আগে থেকেই ফল দেওয়া শুরু করবে। তো যার পরিপ্রেক্ষিতে আপনারা 9-10 তারিখ থেকে সাবধান হয়ে যাবেন, যারা একটু বেশি গতিতে গাড়ি চালান, বাইক চালান, বা যে কোনো যানবাহন চালান না কেন, বা রাস্তা দিয়ে কিছুই চালাচ্ছেন না, নিজে হয়তো
খুব আইন কানুন মেনেই একেবারে রাস্তার ধার দিয়ে হাঁটছেন, কিন্তু অন্য কোনো বেসামাল লোক এসে আপনাকে হয়তো ঈশ্বর না করুক ধাক্কা দিয়ে দিল, তো সেই ব্যাপারেও কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, খুব আনমনে চলাফেরা করবেন না। 2 হচ্ছে এই যে ফেজটা যাবে মঙ্গলের এই পুরো 23শে আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত, এই ফেজটাতে আমাদের যে জায়গা রয়েছে, অন্তত আমি যেখান থেকে বসে প্রোগ্রাম করছি কলকাতা, এখানে কিন্তু কোস্টাল এরিয়া, প্রচুর ঝড় বৃষ্টি হবে, ঝড় দেখতে পাবেন প্রচুর এ সময়। এবং পৃথিবীর যে সমস্ত জায়গায় খুব ঝড় হয় সে সমস্ত জায়গায় প্রচুর ঝড় হবে এ সময়। এবং আমি সারা পৃথিবীর সাপেক্ষে যখন বলবো তখন সেগুলো বলে দেবো। আমাদের এখানে যে এরকম এ সময় কালবৈশাখী হয় বিকেলের দিকে, সন্ধ্যের দিকে, তারপরে বৃষ্টি হয়, এটা আপনারা ফ্রিকুয়েন্টলি লক্ষ্য করবেন এই সময় থেকে। এবং একটু বেশি রকম যারা যারা মাঠে কাজ করেন, যে সমস্ত কৃষক বন্ধু আছে বা অন্যান্য যে কোনো পেশায় যারা খোলা প্রান্তরে কাজ করছেন, ছাদের উপর দাঁড়িয়ে কাজ করছেন, তারা কিন্তু খুব সাবধান। যত রকম প্রিকশনারি মেজার নেওয়া যেতে পারে তারা কিন্তু নেবেন, নাহলে কিন্তু গন্ডগোল হওয়ার আশঙ্কা রয়েছে। সাবধান। মনে রাখবেন, শনি এবং মঙ্গল যখনই কোনো রাশিতে, বিশেষত কুম্ভ রাশিতে, সিংহ রাশিতে, মেষ রাশিতে, তুলা রাশিতে যদি একত্রে কখনো বসে যায় না, সেটা খুব দুঃখের কারণ হয়। সেই মানুষের দুঃখ কোনোদিন ঘোচে না। 1984-এর আমি ওই জুলাই অগস্টের পর থেকে প্রায় শেষের দিক পর্যন্ত দেখেছি তুলা রাশিতে মঙ্গল বকরি ছিল, শনি মঙ্গল একসাথে রয়েছে। আমি যত ছক দেখেছি, কত ছক দেখেছি বলতে পারবো না। যদি ওই ফেজের মধ্যে 500 ছক দেখে থাকি, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 450 ছকেই কিন্তু সমস্যা রয়েছে। এবং দুঃখগুলো না খুব মানে সারা জীবন বোর্ন করার মতন দুঃখ। এমন কিছু ঘটনা তাদের জীবনে ঘটেছে বা কোনো শারীরিক সমস্যা রয়েছে যার জন্য কিন্তু সমস্যা তৈরি করে। এটা একটা আপাত দুঃখের কারণ। মহর্ষি পরাশর বারবার বলেছে, দুটো সম্পূর্ণ ভিন্ন কারকতার দুটো প্ল্যানেটকে যদি একসাথে রেখে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু গন্ডগোলই তৈরি করে, সেটা বেস হরোস্কোপেই থাক বা গোচরেই থাক। আচ্ছা, এবার আমি আপনাদের বলি, সেটা হচ্ছে শনি যেহেতু এখানে বলি থাকবে এবং মঙ্গল ডমিনেটেড থাকবে, তার ফলে কি হবে, যে যে সমস্ত মানুষ এই সমস্ত তাদের যদি তারা যে প্রোটেস্ট করছে সেই প্রোটেস্টের মধ্যে যদি সততা, ন্যায়, নিষ্ঠা থাকে, অর্থাৎ মনে করুন যে একটা সময় আমাদের দেশে বিখ্যাত মানুষ, আমি শুধু সেই মানে মহাত্মার নাম বলছি না, চিপকো আন্দোলন হয়েছিল এক সময় গাছ কাটার বিরুদ্ধে, মানে ডিফরেস্টেশনের বিরুদ্ধে বিপুল আন্দোলন হয়েছিল এবং নন পলিটিক্যাল মুভমেন্ট হয়েছিল একটা চিপকো আন্দোলন, অন্তত প্রারম্ভিক ক্ষেত্রে তো তাই, এবং সারা দেশে ছড়িয়েছিল। এইরকম যে আন্দোলনের মধ্যে সমাজের সমস্ত স্বার্থের বিবেচনা আছে, যেখানে সমস্ত স্বার্থের একটা মূল্যমান আছে, হিউম্যানিটির জায়গা রয়েছে, মনুষ্যত্ব আছে, সেই রকম যদি কোনো কাজ হয় তাহলে কিন্তু সেই জিনিসকে মানে কোনোভাবেই ডমিনেট করা সম্ভব নয়। কারণ স্যাটার্ন বলি আছে এবং স্যাটার্ন মঙ্গলকে একটা লেভেলের নিচে রাখবে। ফলে মঙ্গল যতই কড়া বা যতই হোক না কেন, সে কিন্তু একটা লেভেলের বেশি নিজেকে ওপরে ওঠাতে পারবে না, কারণ মঙ্গলের দ্বিতীয় ঘরে রাহুও বসে রয়েছে। আর শনি কিন্তু রাহু অবধি যাবে না, কিন্তু মঙ্গল রাহু অবধি চলে যাবে কিছুদিন পরে, 23 তারিখের পরে। সেটা মঙ্গল জানে, কিন্তু শনি জানে আমি এখন যাব না। আমার সাথে রাহুর যে যোগসূত্র তৈরি হবে সেটা 2025 সালের 29শে মার্চের পরে। তার ফলে মঙ্গল কিন্তু একটা নর্মালি ভীত সন্ত্রস্ত রয়েছে। তো যার দরুন
কিন্তু যদি সেটা অসৎ হয় বা সেটা যদি কোনো মিথ্যার উপর দাঁড়িয়ে কিছু হয়, তাহলে কিন্তু স্যাটার্ন তাকে কখনো হেল্প করবে না। রিমেম্বার দিস, কখনো হেল্প করবে না। স্যাটার্ন কোনো মিথ্যা অন্যায় কোনো কিছুকে কখনো হেল্প করে না, তাহলে কিন্তু পুরো উল্টো দিকে ক্রাশ করবে ব্যাপারটা। এটাও মাথায় রাখবেন, এটা শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে সংগঠিত হবে। শনি মঙ্গলের যোগ মানে অত্যন্ত প্রভাবশালী যোগ। এটা কোনো ছোট যোগ নয় যে কোনো লোকাল এরিয়াতে হচ্ছে। আমি সারা পৃথিবীর মধ্যে যেসব জায়গাগুলো প্রভাবিত হবে সেগুলো এবার একটু বলে দিই। সেটা হচ্ছে আমেরিকা মহাদেশের সম্পূর্ণ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার প্রায় ধরুন নিরক্ষরেখা পর্যন্ত, অর্থাৎ ব্রাজিলের মাঝামাঝি পর্যন্ত এই প্রভাব রয়েছে। বহু জায়গায় দেখতে পাবেন যে পৃথিবীর বুকে এই ধরনের কিছু প্রোটেস্ট মুভমেন্ট বা ধরুন যিনি প্রধান আছেন তার বিরুদ্ধে কথা বলা, বিশেষত যে সমস্ত দেশে ডেমোক্রেসি নেই এরকম দেশ, অটোক্রেসি আছে, বা ধরুন কোনো একদলীয় শাসন ব্যবস্থা রয়েছে, আমাদের দেশের মতন পদ্ধতি নয়, বা যেখানে মনার্কি রয়েছে, যেখানে ডাইনেস্টি রয়েছে, যেখানে কোনো মানুষের বলে দেওয়া কথাই সেখানের আইন হিসাবে বিবেচিত হয়। মানে আইনসভা, রাজা বা তার যে রাজপরিষদ তার নিচে রয়েছে স্ট্যান্ডার্ডের দিক থেকে। তো সেই ধরনের মানে স্টেটাসের দিক থেকে আর কি, সেই রকম জায়গায় কিন্তু বেশি হওয়ার প্রবণতা রয়েছে। তো এইরকম জায়গাগুলো বেশি আছে। সেটা আমাদের ধরুন এন্টায়ার আমেরিকার ব্রাজিল পর্যন্ত অংশে বেশি আছে, মিডল ইস্টে অত্যন্ত বেশি আছে। মিডল ইস্টে এই ধরনের কিছু দেশ আছে যাদের মধ্যে আমি কিন্তু কখনো ভাববেন না আমি কোনো কিছু সমালোচনা বা কিছু করছি। আমি যেটা কারো কথা অনুসারে আছে সেটুকুই বলছি। এবার কোথায় কেন আছে, কি জন্য আছে, তার ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেটা আমার এখানকার বলার বিষয়বস্তু নয়। আমার বিষয়বস্তু হচ্ছে কোথায় এটা অ্যাপ্লিকেবল বেশি হবে। তা অ্যাপ্লিকেবল বেশি হবে এখানে। 3 নম্বর হচ্ছে ইউরোপের পূর্ব প্রান্তে। ইউরোপের পূর্ব প্রান্ত থেকে একদম মানে ধরুন আপনি যদি পোল্যান্ড থেকে শুরু করে পূর্ব দিকে আসতে থাকেন, তাহলে সাবেক সোভিয়েত ইউনিয়নের থেকে ভেঙে বেরোনো যে সমস্ত দেশগুলো, ল্যাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, এ সমস্ত দেশ, তারপরে বেলারুশ আছে, তার নিচে ইউক্রেন আছে, তার পাশে রোমানিয়া আছে, বুলগেরিয়া আছে, হাঙ্গেরি আছে, এই সমস্ত যে দেশগুলো রয়েছে, কৃষ্ণ সাগরের ওপরই ধরুন টার্কি রয়েছে, তো এই সমস্ত, এবং একদম রাশিয়ার মাঝামাঝি পর্যন্ত এটা অ্যাপ্লিকেবল আছে। এবং ওখানেও দেখুন মানে এরকম অনেক দেশ আপনি পেয়ে যাবেন যেখানে কিন্তু কোনো একজন ব্যক্তি বিশেষ ক্ষমতা ধরে রয়েছে, মানে একটা ওয়ান ম্যান শাসন আর কি। সেখানে কিন্তু বেশি হওয়ার প্রবণতা থাকবে। আর যেখানে মাল্টিফেরাস আছে সেখানে কিন্তু ব্যাপারটা খুব বেশি দানা বাঁধতে পারবে না। অর্থাৎ কেউ না কেউ তার কথা শোনার জন্য আসবে, সরকার পক্ষ হোক, বিরোধী পক্ষ হোক, অন্য কোনো পক্ষ হোক, কোনো একটা নিউট্রাল পক্ষ হোক, কেউ না কেউ শুনবে এবং তার অনুসারে তার সমাধানও হবে। আমাদের দেশেই যেরকম ব্যবস্থাপনা প্রচলিত আছে সেরকম। তো এখানে কিন্তু এই ধরনের গণ্ডগোল আছে। আপনারা 1994 একদম শুরুর দিক থেকে মোটামুটি এপ্রিল পর্যন্ত সারা পৃথিবীতে ধরুন আমেরিকা যুক্তরাষ্ট্র, তার নিচে মেক্সিকো, তারপরে আমাদের আরও নিচের দিকে যদি নেমে আসেন একেবারে ছোট ছোট দেশগুলোকে আমি বাদ দিলাম, কোস্টারিকা, এই সমস্ত এল সালভাদর, এই সমস্ত দেশগুলোকে বাদ দিয়ে আপনি দক্ষিণ আমেরিকার একদম শুরুর দিকের মানে ব্রাজিল বাদে মনে করুন ভেনিজুয়েলা, তারপরে কলম্বিয়া, এই সমস্ত, বা আরও নিচে নামলে ব্রাজিল, এই সমস্ত দেশগুলোতে দেখবেন এরকম অনেক ঘটনা ঘটেছে। বা ইউরোপেরও
বেশ কিছু দেশে, যেগুলো কিন্তু খুব মর্মান্তিক ঘটনা রয়েছে। আফ্রিকা প্রদেশে, বিশেষত আফ্রিকার কোস্টাল এরিয়া ঘেঁষা জায়গাতে কিন্তু গন্ডগোল হওয়ার যোগ আছে, বিশেষত আরও যেখানে কিন্তু এই জিনিসগুলো নেই, অর্থাৎ যেখানে ডেমোক্রেসি নেই, একদলীয় শাসন ব্যবস্থা, বা ধরুন কোনো ডাইনেস্টি বা মনার্কি এ ধরনের কিছু আছে, সেখানে কিন্তু হওয়ার যোগ বেশি রয়েছে। এরকম কিন্তু ঘটনা 1994-এ ঘটেছিল, ভয়ানক রকম জেনোসাইড মানে ঘটেছিল, যেটা বলার মতন নয়। আপনারা ইতিহাস দেখবেন, সে সময় গ্রহ কিভাবে ফল দেয় সেগুলো দেখতে পাবেন, এবং মান্ডেন জ্যোতিষ দরকার হয় যে কোথায় ফলটা বেশি দেবে, সেই অনুসারে কিন্তু তারা দিয়েছিল। এটা আপনাদের বলে দিতে পারি। আফ্রিকার একটি বিখ্যাত দেশ আছে, সেখানে কিন্তু প্রচুর মানুষের মানে খুব নৃশংসভাবে, খুব ব্রুটালি তাদের দমন করা হয়েছে। আমি দেশটার নাম শুধু উল্লেখ করছি, আপনারা দেখে নেবেন, সেই ফেজটার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। তো যাই হোক, এই সময়টা কিন্তু এখানে একটা দিক বেটার আছে 1994-এর থেকে আমাদের। প্রথম কথা, 1994-এ বৃহস্পতির অবস্থান ছিল ঠিক এখন বৃহস্পতি যেখানে আছে তা সমসপ্তমে ছিল, অর্থাৎ তুলার ঘরে ছিল। এখন বৃহস্পতি মেষের ঘরে রয়েছে, তার ফলে এই প্রবণতা তৎকালীন প্রবণতার থেকে অনেক কম থাকবে। নাম্বার 2 হচ্ছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এই মুহূর্তে বুধ বাদে কোনো প্ল্যানেট বকরি অবস্থায় থাকবে না, বিশেষত মেজর প্ল্যানেট। বৃহস্পতির কথা তো ছেড়ে দিন, সে তো দুর্গাপুজোর সময় গিয়ে বকরি হবে, অন্তত তার 10 দিন আগে পর্যন্ত তার কোনো ইফেক্ট নেই। এবং শনিও বকরি হবে জুন মাসের 29 তারিখে গিয়ে, সুতরাং তাকেও কিন্তু আপনি এই মুহূর্তে ইগনোর করতে পারেন। মানে সে ওই অ্যাট্রোসিটির জায়গায় কখনোই যাবে না, যেতে দেবে না আর কি। কিন্তু আপাত ফলটা তো দেবে। বর্ষাকালে কোনো বছর খুব বৃষ্টি হলো না, কোনো বছর খুব বৃষ্টি হলো, কিন্তু বর্ষাকাল যখন যাবে তখন একটা বৃষ্টির ছায় এনভায়রনমেন্ট, মাঝে মাঝে মেঘ করা, খুব বেশি জায়গায় হালকা বৃষ্টি, সেটা তো সে দেবে, তার কারকতাগত ফলটা সে দেবে। আচ্ছা, আমি আপনাদের আরো কিছু জিনিস বলে দিই। সেটা হচ্ছে, যেটা আমি আমেরিকার ক্ষেত্রে বলছিলাম, যে ওখানে হাডসন বে আছে, যেখানে অত্যন্ত বেশি ঝড়, এই ক্রান্তীয় সময় ঝড় তৈরি হয় এবং খুব হাই ওয়াইন্ড আর কি। আমরা এত ঝড় নিয়ে অভ্যস্ত নেই, তো ওখানেও কিন্তু এই সময় সংগঠিত হবে। আপনারা খেয়াল রাখবেন খবরের কাগজে, ভগবান করুক যেন ক্ষয়ক্ষতির পরিমাণ যত পারা যায় কম হয়, বা যে সমস্ত জায়গায় ঝড় প্রবণ অঞ্চল, আমি যে এরিয়াগুলোতে বলেছি সেখানে কিন্তু বেশি হবে। এবং আমাদের দেশেও নর্দার্ন পার্টে যেখানে ঝড় হয়, আঁধি হয়, যেগুলো আমরা বলি কালবৈশাখীর, সেখানেও কিন্তু হবে, এবং আমাদের কোস্টাল রিজিয়নেও কিন্তু ঝড় হবে এবং বৃষ্টিও হবে এ সময়, আপনারা দেখতে পারবেন। তো মোরলেস, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা নক্ষত্রগত জায়গায় বলেছিলাম, যে আমাদের যেদিন সোলার এক্লিপস হবে, অর্থাৎ 8 তারিখ, 8th এপ্রিল, 8th এপ্রিলের ঠিক 2.5 দিন পরে শনি এবং মঙ্গল 1 ডিগ্রিতে থাকবে। সেই ডিগ্রিটা হচ্ছে 20°29', এবং সেটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ওই যে নবাংশটা রয়েছে পার্টিকুলারলি, সেটা মেষ রাশির নবাংশ প্রথম, এবং তার কতগুলো নেগেটিভ অ্যাসপেক্ট রয়েছে। ফল দীপিকাতে তার পরিষ্কার কথা বলা আছে। এই সময় মানুষের মধ্যে, মানে এই ঘটনাটার, মানে গ্রহণ যখন হবে তার 2-4 দিন আগে থেকে, গ্রহণ হওয়ার পরে 2-4 দিন, মানুষের মধ্যে না একটু হিংসা, ক্ষোভ, ক্রোধ, অপরের ডেভেলপমেন্ট দেখে এক ধরনের ঈর্ষা কাতর হয়ে পড়া, তার নামে ডেনিগ্রেশন করা, কাউকে টার্নিশ করা, অহেতুক মানুষকে টেনে নিচে নামানো, এই ধরনের কিছু অসুস্থ মানসিকতা
মানুষের মধ্যে দিন সাতেকের জন্য গ্রো করবে। তার সাথে যেটা বাড়বে সেটা হচ্ছে মানুষের মধ্যে একটুখানি সেটা কিন্তু আমি জাতক জাতিকা নির্বিশেষে বলছি, একটু সমালোচনা করার মানসিকতা, অর্থাৎ পরিষ্কার ভাষায় যাকে আমরা পিএনপিসি বলি, পরনিন্দা পরচর্চা, সেই ধরনের প্রবৃত্তি, জেলাসি মানসিকতা কিন্তু বাড়বে। এবং অন্য ব্যক্তিকে মূর্খ বলে ভাবা, আমি সব জানি তিনি কিছুই জানেন না, এই ধরনের একটা দাম্ভিকতা, এক ধরনের ইগোইজম সেই সময় কিন্তু প্রতিষ্ঠা হবে। এবং বিভিন্ন রকম আমাদের সমাজে তথা আমাদের এন্টায়ার সারা পৃথিবীতে খুব উঁচু লেভেলের যারা মানুষ আছেন, যারা সমাজের নিয়ন্ত্রকের কাজ করেন, তাদের মধ্যে থেকেও এমন কিছু স্পর্শকাতর কথাবার্তা বেরিয়ে আসতে পারে যেগুলো কিন্তু ঠিক অ্যাকসেপ্টেবল নয়। তো সেই ব্যাপারেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে। কিছু গুরুত্বপূর্ণ মানুষের সারা পৃথিবীতে বেশ কিছু স্ক্যান্ডেল বলতে সেটা কিন্তু মানে আমার আপনার মতন মানুষের সেই লেভেলের মধ্যে অন্তত আমি তো পড়ি না, সে যাই বেরোক, কিন্তু সমাজের যারা অনেক উচ্চতে রয়েছে সেরকম মানুষের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু ঘটনা ডাইভার্জড হতে পারে কোনো না কোনোভাবে। সেই বিষয়ে একটু সাবধান থাকার প্রয়োজন রয়েছে। আর যতটা পারবেন মানে দেখুন, শনি যে ঘরের অধিপতি, সে ঘরের অধিপতি নিজে যদি স্ট্রং থাকে, অর্থাৎ স্যাটার্ন এই মুহূর্তে স্ট্রং রয়েছে, তার কম্বাশন এফেক্ট অলমোস্ট কেটে যাচ্ছে 12 তারিখের পর থেকে, সুতরাং সে একটা ভালো জায়গায় অবস্থান করবে এবং সেই ঘরে অন্য যে কোনো প্ল্যানেট এসে উপস্থিত হোক, সে কিন্তু ভালো মানে একটা জায়গা পাবে। পিতামাতা যদি সভ্য, শৃঙ্খল এবং মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে যদি একটা সামান্য ইকোনমিক্যালি স্ট্রেনদেন হয়, তাহলে কিন্তু সন্তান সন্ততি যেই আসবে সে কিন্তু একটা মিনিমাম প্ল্যাটফর্ম নিয়েই আসবেন। সেই অবস্থাটা কিন্তু মঙ্গলের ক্ষেত্রে এখানে রয়েছে। তো যার জন্য কিছু পজিটিভ জায়গায় কিন্তু ফল আছে। বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, বিভিন্ন প্রোডাকশন, বিভিন্ন কনস্ট্রাকশন রিলেটেড কাজ, খুব হেভি কনস্ট্রাকশন, মনে করুন যে একটা কোনো অনেক দূরবর্তী কোনো রাস্তা নির্মাণ হবে, বা অনেক দূরের কোনো রেল লাইন পাতা হবে, বা কোনো টানেল তৈরি হবে, বা কোনো ব্রিজ তৈরি হবে, যেগুলো অনেক বড় মাত্রায়, হ্যাঁ, বা ধরুন কোনো ডিফেন্স সেক্টরে খুব বড় রকম কোনো ধরুন প্রোডাকশান স্টার্ট হবে, সেই রিলেটেড জায়গায় কিন্তু ভালো আছে। বা ধরুন খনিজ দ্রব্য, খনিজ পদার্থ, সেগুলোর উত্তোলন বা প্রোডাকশানের জায়গাতেও কিন্তু অত্যন্ত বেটার ফল এই সময় প্রদান করবে। তবে একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে এই 9 তারিখের পর থেকে যারা প্লেনে যাত্রা করেন, হ্যাঁ, বা যে কোনো রকম কোনো কোনো উড়োজাহাজ আর কি, যেরকম ফরমেশনই হোক, সেখান থেকে কিন্তু একটু বিপদের সম্ভাবনা রয়েছে। উড়োজাহাজের ইঞ্জিনটা কখনো দেখবে তার ডানাতেই তো থাকে, যে প্রপেলারটা থাকে তার পেছনেই ইঞ্জিন থাকে। প্রপেলারটা যে ঘোরে বিপুল স্পিডে ঘোরে, প্রত্যেক সেকেন্ডে অনেকবার, হ্যাঁ, তার এবং পেছন থেকে তার একটা কম্বাশন এনার্জি বেরোয়। কোনো প্লেনের যদি এক একটা ডানায় দুটো করে পাখা লাগানো থাকে, তাহলে বুঝবেন যে সেই প্লেনটা 4টি ইঞ্জিনের প্লেন, আর দুটো পাখা লাগানো থাকলে দুটো ইঞ্জিনের প্লেন। তো হিউজ একটা কনজাম্পশন অফ এনার্জি হয়, এবং যেটা অত ভারী একটা লোহার বস্তুকে আকাশে নিয়ে উড়ে বেড়ায়, তার সাথে মানুষ, অন্যান্য বস্তু, প্রচুর জিনিস সে নিয়ে বহুদূর পাড়ি দেয়। এইরকম জায়গা থেকে কিন্তু একটু সমস্যা রয়েছে। ফলে যারা এটিসি বা এরকম জায়গায় কাজ করেন, বিভিন্ন সিগন্যাল দেওয়া নেওয়া, যেহেতু বুধটাও বকরি থাকবে এই সময়টাতে, এবং বুধ একটা হ্যালুসিনেশনের জায়গায় চলে যাবে। আমি বুধের
বকরি আলোচনাটা যখন করব তখন এর সাথে মানে কমেন্টস এর সাথে আর কি সাদুর্য রেখে আর কি বলার চেষ্টা করব। তো সেদিক থেকে তখন বুঝতে পারবেন যে কীরকম টাইপের গণ্ডগোল ফল দিতে পারে। যাই হোক, আমি অলমোস্ট সব জায়গাগুলোকেই প্রায় টাচ করে গেছি। দু একটা জায়গা শুধু বলে দিই যে এক্সপিরিয়েন্সের দ্বারা যে অ্যাপ্লাইড নলেজ এবং পেশেন্স আমরা যেগুলো অর্জন করেছি আমাদের যে কোনো ফিল্ডে যারা যেরকম কাজ করেছি, সেগুলোর দ্বারা সীমানা ক্রস না করা, মানে সীমানা মানে সেক্ষেত্রে রাস্তা পারাপার বা এরকম কিছু বলছি না, যে আমাদের জীবনের যে পেরিফেরি আছে সেগুলোকে ক্রস না করা, একটা নিয়ন্ত্রণের মধ্যে নিজেকে রাখা, উত্তেজনা প্রশমন করা। শনি মঙ্গল একসাথে থাকলে পরে আমাদের শরীরের মধ্যে রক্ত এবং লসিকার ওপরে সে খুব প্রভাব বিস্তার করে, বোন ম্যারোর ওপরে প্রভাব বিস্তার করে, চোখের ওপরে, দাঁতের ওপরে, শরীরের একদম ফান্ডামেন্টাল যে বোন আছে তার উপরে প্রভাব বিস্তার করে। তাহলে সেই সংক্রান্ত জায়গাগুলো থেকে রক্ষা করা। এবং শনি মঙ্গল একসাথে থাকাকালীন বেশি উত্তেজক খাবার যেগুলো হজম হতে অনেক সময় নেয়, বিশেষত রাতের দিকে, সেগুলো না করাই শ্রেয়। তাহলে শরীর অনেক বেশি দুর্বল হতে পারে, সেই ব্যাপারে একটু সাবধান থাকার প্রয়োজন রয়েছে। আর একটা জিনিস বলে দিই, দাম্ভিকতা, যেহেতু মঙ্গলের দ্বিতীয় রবি থাকবে অলমোস্ট প্রায় 12ই এপ্রিল পর্যন্ত, দাম্ভিকতা এবং লোককে কোনো রকম কটু কথা বলা, কদর্য কথা বলা, সেগুলো একটু বন্ধ রাখবেন, কারণ এতে চোখের জলটা উল্টো দিকে আসে আর কি। মেষ লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন লগ্নপতি এবং কর্মপতি, লাভপতি তিনজনই একসাথে অবস্থান করছে এবং সর্বোপরি ধনভাবের কারক শুক্র এবং আপনার যে পার্সোনালিটি, আপনার প্রতিচ্ছবি সমাজে, তার যে কারকতা তথা ব্যবসা বাণিজ্যের প্ল্যানেট, তার এক্সপ্যানশনের প্ল্যানেট, সেও পর্যন্ত একসাথে বসে রয়েছে মঙ্গল এবং শনির সাথে। এবং বৃহস্পতি আপনার অ্যাসেন্ডেন্টে বলুন বা রাশির সাথে অবস্থান করছে। এটা সব দিক থেকে উইন উইন সিচুয়েশন আছে। কাজের জায়গায় এক্সপ্যানশন দেবে, ব্যবসা বাণিজ্যে এক্সপ্যানশন দেবে, আপনি যদি প্রমোশন বা এরকম কিছু ডিউ থাকে এই সময় কিন্তু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার সাথে যেটা ফল দেবে সেটা হচ্ছে 11th হাউসকে আমরা নর্মালি বলি আমাদের যত রকম ইচ্ছা শক্তি আছে, আমাদের যত রকম ডিজায়ার আছে, সেগুলোর কিন্তু একটা ফলশ্রুতি হিসাবে কাজ করে। বিশেষত শনির ঘর লেজিটিমেট ফলটা সেখান থেকে প্রদান করে। তো সেই ধরনের সমস্ত কাজও কিন্তু আপনাকে সে দিতে থাকবে এবং সর্বোপরি মানসিকভাবে আপনি অনেকটা দায়মুক্ত থাকতে পারবেন এই সময়। দ্বাদশে রাহু এবং বুধের অবস্থান যতটা নেগেটিভ ফল দেওয়াবে, কিছুটা কিন্তু তার ভার নেওয়ার চেষ্টা করবে। আমি শুধু শারীরিক জায়গায় একটা জিনিসই বলবো, লোয়ার অ্যাবডোমেনে যাদের গল ব্লাডারে স্টোন আছে, কিডনিতে স্টোনের প্রবলেম আছে, ইউরিনারি ব্লাডারে কোনো প্রবলেম আছে, প্রস্টেটে সমস্যা রয়েছে, তারা সাবধান। আর ডান দিকের শোল্ডারে যদি অর্থোপেডিক কোনো প্রবলেম দেখেন সেখান থেকে সাবধান থাকবেন। বৃষ লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন আপনার ক্ষেত্রে কিন্তু 7th হাউস এবং আপনার 12th হাউসের লর্ড সে কিন্তু মঙ্গল, সে আপনার 9th এবং 10th হাউসের লর্ডের সাথে একত্রে বসে রয়েছে। এর ভালো খারাপ দুটো দিকই কিন্তু আপনার সাথে একসাথেই বর্তাচ্ছে। কিন্তু যে সমস্যাটা তৈরি করবে সেটা হচ্ছে লগ্নপতি শুক্র আপনার একসাথে বসে রয়েছে, যার ফলে রেসপন্সিবিলিটি বলুন বা যাকে আমরা বলি যে রেসপন্সিবিলিটি অফ ইউর শিডিউলড ওয়ার্ক যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার অনেক বেশি বেড়ে যাবে। এটাকে আমরা আরও বাড়িয়ে বলতে পারি যে আপনার ওপরে অতিশয় নির্ভর করবে, আপনি যে সংস্থায় রয়েছেন, আপনার যে সিনিয়র অথরিটি আছে সে কিন্তু নির্ভর করবে
যার ফলে আপনাকে অনেক বেশি দায়িত্ব প্রদান করবে এবং সেই দায়িত্ব প্রদান মানে দায়িত্ব এক্সিকিউট করতে গিয়ে কিন্তু আপনাকে অনেক বেশি আপনার যে শান্তিভঙ্গ, ব্রিচ অফ পিস, সেটা কিন্তু ঘটবে। দ্বাদশপতি যুক্ত আছে লগ্নপতির সাথে এবং শনি যুক্ত রয়েছে 9th হাউসের লর্ড। প্রচুর ঘোরার যোগ আসবে, লট অফ কানেকশনস উইল বি দেয়ার। প্রচুর ঘোরার যোগ আসবে এবং সেটা শিক্ষামূলক হতে পারে, সেটা আপনি নর্মাল ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে পারেন, আপনি নর্মালি ধরুন কোনো কাজের জন্য আপনি যেতে পারেন। সব ক্ষেত্রেই কিন্তু বেটার আছে। কাজের ক্ষেত্রেও কিন্তু এক্সপ্যানশন শো করছে। খরচার দিকে শুধু একটু খেয়াল রাখবেন, ভোগ্যপণ্যের দিকে, তাহলেই কিন্তু নেগেটিভ আমি কিছু দেখছি না। তবে হ্যাঁ, মঙ্গলের দৃষ্টি থাকবে, ফোর্থ দৃষ্টি থাকবে আপনার অ্যাসেন্ডেন্ট বা রাশির ওপরে, যার ফলে আপনাকে একটু স্ট্রেস দেবে। কিছু ব্যাপার নিয়ে আপনি একটু ওভার থিঙ্ক করার মেন্টালিটি আপনার মধ্যে তৈরি হবে। এবং বৃহস্পতিও, যেহেতু বৃহস্পতি এখন উচ্চ গতিতে আছে, বৃহস্পতি কিন্তু আপনাকে পূর্ণ মাত্রায় যে আপনার যে ঠেস বল যেটাকে বলা হয়, হ্যাঁ, সেই বলটা কিন্তু আপনাকে প্রদান করবে। তার ফলে আপনি কখনো পড়ে যাবেন না সেখান থেকে, সেদিক থেকে কিন্তু বেটার। আমি যারা ক্রনিক ব্লাড সুগারের সমস্যা রয়েছে, যাদের কিডনি রিলেটেড ডিজিজ রয়েছে, যাদের ইউরিনারি ব্লাডারে প্রবলেম রয়েছে, তারা কিন্তু সাবধান। যাদের স্কিনের বা গলার থ্রটের সমস্যা রয়েছে, বা ধরুন কোলনের একদম আপার পার্টে যাদের সমস্যা রয়েছে, তারাও কিন্তু একটু সাবধান থাকবেন। আর বাম দিকের লাং থেকে সাবধান। যাদের শরীরে ইএসআর লেভেল সবসময় বেশি থাকে, তারাও একটু সাবধানে থাকার চেষ্টা করবেন এই সময়টা। অ্যাজ এ হোল সময় কিন্তু আমি মোটের ওপরে খুব খারাপ বলবো না। মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে আপনাদের বলে দিই, সেটা হচ্ছে দেখুন, এক্ষেত্রে কিন্তু আমি খুব আশাপ্রদ জায়গা দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে যেহেতু 6th হাউসের লর্ড, সে নিজে 9th হাউসে গিয়ে বসে আছে এবং মঙ্গলের মতন গ্রহ, এবং অলসো সে 11th হাউসেরও লর্ড, কিন্তু তার ফল এক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি কম হবে। আমি এর বেশি টেকনিক্যাল পার্টে যেতে পারবো না এই মুহূর্তে। আমি শুধু এটুকু আপনাদের বলতে পারি যে যতটা সম্ভব চেষ্টা করবেন নিজের কাজের জায়গায় স্ট্রেসকে খুব খুব মেথডিক্যালি নেওয়ার চেষ্টা করবেন। খুব স্ট্রেস বাড়বে এবং খুব হঠাৎ করে বাড়বে। আপনার মতের বিরুদ্ধ জায়গায় কিন্তু ট্রান্সফারেরও যোগ আছে। আপনি যে জায়গাটায় চাননি বা যেটা আপনার একেবারেই ইচ্ছা নয়, একদম মতের বিরুদ্ধে ট্রান্সফার হওয়ার যোগ আছে। তার সাথে যেটা আছে সেটা আপনার সিনিয়র অথরিটির সাথে কিন্তু এক ধরনের ইনসাবঅর্ডিনেশনের সম্ভাবনাও কিন্তু এক্ষেত্রে দর্শাচ্ছে। চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে শান্ত রাখা। যাদের হাইপার টেনশন বা ধরুন পালসের সমস্যা রয়েছে, অতিরিক্ত বেড়ে যাওয়া, বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কম্পারেটিভলি কম রয়েছে, তারা কিন্তু খুব সাবধান। থাইরয়েডের সমস্যা যাদের রয়েছে, আপার ইন্টেস্টাইনাল পার্টে যাদের কোনো সমস্যা রয়েছে, ডাইজেস্টিভ পোর্শনে, একটু সাবধানে থাকবেন। যারা বিভিন্ন প্রমোটিং, ডেভেলপিং এ সমস্ত, ইভেন কোনো সরকারি অর্ডার নিয়ে সেই অর্ডারকে এক্সিকিউট করা, মানে যেটাকে আমরা বলি ধরুন রাস্তা, আলো, বাতি, এ সমস্ত জায়গায় কাজ করা, নর্মাল ডেভেলপমেন্টাল ওয়ার্কের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কম্পারেটিভলি একটু বেটার ফল দেবে। স্পাউসের সাথে কিন্তু রিলেশন বেটার রাখবার চেষ্টা অবশ্যই করবেন। কর্কট লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন, কর্কট লগ্নের বা রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল নিজে, সেটা 5th এবং 10th হাউসের লর্ড, সে 8th হাউসে রয়েছে। এবং রাশির ক্ষেত্রে বলে দিয়ে অলরেডি ঢাইয়া চলছে, শনি 8th হাউসে রয়েছে। তো শনি মঙ্গলের একত্রে অবস্থান রয়েছে আপনার 8th হাউসে 15 তারিখ থেকে, সেটা কিন্তু কদাপি খুব একটা ভালো যোগ বলা যায় না। গোচরে তো অবশ্যই ভালো যোগ বলা যায় না। হ্যাঁ, শুক্রও আছে আপনার 4th হাউসের লর্ড, কিন্তু তার সত্ত্বে 11th হাউসের লর্ড, কিন্তু তার প্রভাব এখানে খুব মাইনিউট থাকবে। আমি আপনাদের দুটো তিনটে জায়গা বলে দিই, যারা মনে করছেন যে কোনো কারণে জব চেঞ্জ করবেন বা জবের ডোমেইন চেঞ্জ করবেন, এরকম কিছু চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু কম্পারেটিভলি বেটার ফল এখানে আশা করা যাচ্ছে। নাম্বার 2,
যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা যাদের ক্ষেত্রে একেবারে কোনো কারণে জবলেস হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এখান থেকে সৃষ্টি হচ্ছে, সে ব্যাপারেও কিন্তু আপনাদের সাবধান থাকার উচিত আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সবসময় সখ্যতা বজায় রেখে চলবেন। কোনো রকম যদি আজ পান যে আপনার এগেনস্টে কোনো রকম কোনো কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাহলে কিন্তু আপনি যদি সর্বতোভাবে চাকরির ওপর ডিপেন্ডেন্ট হন, তাহলে সেটা কিন্তু শুরুতেই আপনি চেষ্টা করবেন নেগোসিয়েশনের দ্বারা সেটা আটকানোর। নাহলে কিন্তু খারাপ দশায় থাকলে, অন্তর্দশায় থাকলে আপনি কিন্তু আপনার উপরে কিন্তু বেশ কঠিন পদক্ষেপ নেওয়া হতে পারে। নাম্বার 4 হচ্ছে শারীরিক জায়গাতেও আপনাদের বলবো ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারের সমস্যা, তার সাথে রিউমেটয়েড আর্থারাইটিস জাতীয় সমস্যা যাদের আছে তারা কিন্তু একটু বেশি রকম সাবধানে থাকবেন। আপনাদের বাড়িতে দেখুন 5th হাউসের লর্ড আপনার 8th হাউসে রয়েছে, সুতরাং আপনার যে বড় সন্তান আছে তার সাথে কিন্তু সখ্যতা বজায় রাখবেন। ইভেন আপনি যদি স্টুডেন্ট হন তাহলেও কিন্তু আপনাকে অনেক বেশি এমফেসিস দিতে হবে আপনার পড়ার জায়গাকে ওভারকাম করার জন্য, জিনিসটাকে আয়ত্ত করবার জন্য। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু টাকা পয়সা অনেকটা স্লো হয়ে যাবে আপনার কাছে আসা। বাট একটা জিনিস আপনাকে বলছি, কেউ যদি আপনি যদি কাউকে মনে করেন যে ধার দেবেন, ক্রেডিট দেবেন কোনো কারণে, তাহলে কিন্তু সেটা অনেক ক্ষেত্রে এই সময় দিলে সেটা আপনার কাছে ফেরত নাও আসতে পারে, সে ব্যাপারেও সাবধান থাকবেন। গাড়ি চললে নিজে চালান বা কেউ কোনো ব্যক্তি চালান, খুব সাবধানে চালাবেন বা চালাতে বলবেন তাকে, না হলে সমস্যা কিন্তু অনিবার্যভাবেই আপনাকে দেবে। মাথা ঠান্ডা রাখবেন যতটা সম্ভব এবং নিজের বাক্য ব্যবহারের ক্ষেত্রে কিন্তু একটু সংযম দেখাবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, সেক্ষেত্রেও রাজ্যকারী প্ল্যানেট আপনার 4th এবং 9th হাউসের লর্ড, সে আপনার 7th হাউসে গিয়ে বসেছে। এর ভালো মন্দ দুরকম এফেক্ট দেবে। জন্মকালীন যদি আপনার ছকে শনি এবং মঙ্গলের অবস্থান কম্পারেটিভলি বেটার থাকে, একদম বেস্ট বলবো না, কম্পারেটিভলি বেটার থাকে, তাহলেও বেটার ফল দেবে। কিন্তু যদি বেটার না থাকে তাহলে কিন্তু একটু বিরুদ্ধ ফল দেবে, যে কোনো কাজকে আটকে দেবে, ডিলেড হয়ে যাবে, ডেফার্ড হবে এবং আপনার মধ্যে সবসময় একটা চিত্ত চাঞ্চল্য বা উদ্বিগ্নতা আপনার বাড়িয়ে দেবে। কথাবার্তার মধ্যে অত্যন্ত বেশি বলতে পারেন একটা তীক্ষ্ণতা বা মানুষকে একটু হিউমিলিয়েট করে কথা বলা, এই ধরনের প্রবণতা কিন্তু আপনার মধ্যে তৈরি হবে। অন্যের মত বা পদকে একটু ছোট করা, বা যে মানুষ আপনার কাছে কোনো কারণে সাহায্য চাইছেন সেই মানুষকে সাহায্য না দেওয়ার বিনিময়ে তাকে আরো হিউমিলিয়েট করা, এই ধরনের প্রবণতা, একদম তামসিক প্রবণতা কিন্তু বৃদ্ধি করবে। এ ব্যাপারে সাবধান। শারীরিক ক্ষেত্রেও বলবো আপনাদের যাদের বিভিন্ন রকম মিসেলস বা ধরুন চিকেন পক্স বা শরীরে প্রদাহ জাতীয় যত রকম ডিজিজ হতে পারে, ইভেন জন্ডিস জাতীয় সমস্যা, টাইফয়েড জাতীয় সমস্যা, তাদের কিন্তু এই সময় হওয়ার প্রবণতা রয়েছে এবং ডাইজেস্টিভ পার্ট কিন্তু ভীষণ সেন্সিটিভ থাকবে। ফলে খাওয়ার উপরে কিন্তু অত্যন্ত নজর রাখবেন, না হলে কিন্তু মূল্য দিতে হবে। অফিসের এনভায়রনমেন্ট কম্পারেটিভলি বেটার থাকবে, তবে আপনি যদি কোনো এমন দপ্তরে কাজ করেন যেখানে আপনাকে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ভূমিকা নিতে হয়, তাহলে কিন্তু আপনি কম্পারেটিভলি বেটার রোল প্লে করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনাকে অনেক বেশি দায়িত্ব দিয়ে দেওয়া হবে এবং আপনাকে সেই দায়িত্ব পালন করতেই হবে বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস। সিচুয়েশনটাই এমন তৈরি হবে যেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার মতের বিরুদ্ধে গিয়ে ব্যাপারটা সংগঠিত হবে। তো সেই ক্ষেত্রে একটু নিজেকে সংযত রাখবেন। আর একটা জিনিস বলবো, পিতার স্বাস্থ্য ক্ষেত্রে বেশ নজর দেবেন। নিয়মিত ওষুধ খাওয়ানো বা যে সমস্ত ডক্টরের চিকিৎসায় উনি আছেন তাদের সাথে ঠিক করে লিয়াজও রাখা, এগুলো খেয়াল রাখবেন। আর লাস্ট পোর্শন যেটা বলবো, এই মুহূর্তে যদি কোনো অপারেশনের যোগ থাকে, ধরুন যে কোনো রকম মাইনর মেজর যে কোনো রকম, সেটা ডক্টরের সাথে প্রপার কনসাল্ট করেই তবে করবেন। দুম করে তেমন হলে কোনো সেকেন্ড ওপিনিয়ন নেওয়া, এটা করে প্রপারলি কনফার্ম হয়ে তবেই যাবেন।
নচেত কিন্তু সমস্যা হওয়ার প্রবাবিলিটি রয়েছে। কন্যা লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, মঙ্গলের অবস্থান মোটেও তো এই রাশির জন্য বেটার নয়। 3rd হাউস এবং 8th হাউসের লর্ড, সে আপনার 6th হাউসে গিয়ে বসেছে, যদি উপচয় স্থানে বসেছে শনিকে সাথে নিয়ে, কিন্তু আপনার মধ্যে প্রভূত টেনশন এবং তার সাথে স্ট্রেস বিল্ড আপ করা, কোনো না কোনোভাবে আপনাকে বিভিন্ন রকম খরচের মধ্যে নিয়ে যাওয়া, যে খরচগুলো কিন্তু আপনি আগে থেকে চিন্তা করেননি কিন্তু হঠাৎ করে বর্তমানে আপনার মধ্যে আসছে, বা আপনার ধরুন বলতে পারেন যে আপনি ইনভলভড হয়ে যাচ্ছেন, সে ধরনের উটকো খরচ যাকে বলা যায়। ইভেন হেলথের জন্য কিন্তু খরচ দেখা যাচ্ছে। কোনোভাবে কোনো প্রপার্টি কিন্তু এই সময় আপনার সেল হওয়ার যোগ আছে। আপনার যদি কোনো ইচ্ছে থাকে যে সেল করে আপনি নতুন কিছু কিনতে চান, তাহলে এই সময়টাকে আপনি টার্গেট করতে পারেন কোনোভাবে। বিদেশ থেকে চাকরির অফার আসবে, কিন্তু যেখানেই যান একটু ভালো করে খতিয়ে দেখে তারপরে সেখানে যাবেন, নাহলে সেখান থেকে সমস্যা আসতে কিন্তু বাধ্য থাকবেন। নাম্বার 4 যেটা আপনাকে বলবো, ইমুভেবল প্রপার্টি পারচেসের যোগ আছে, ইভেন ভেহিকেল পারচেসেরও যোগ আছে, কিন্তু যাই পারচেস করুন না কেন খুব বুঝে শুনে সেদিকে যাবেন, না হলে কিন্তু আপনি যেটা ভেবে কিনতে যাচ্ছেন তার থেকে কিন্তু ডিফর্মড কিছু আসতে পারে। সেটা কিন্তু ফ্ল্যাট বা বাড়ি কেনার ক্ষেত্রেও হতে পারে। আপনি পেপারপত্র ভালো করে চেক করিয়ে নেবেন। আর স্পাউসের সাথে সম্পর্ক কিন্তু সবসময় ভালো রাখার চেষ্টা করবেন। স্পেশালি আপনার মানে বিবাহের বয়স যদি 12 বছর অতিক্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। সন্তানদের জন্য অতিরিক্ত উদ্রেক বাড়বে, কিন্তু সেটা নিয়ে বেশি ভাববার মতন কিছু নেই, ছক দেখিয়ে নেবেন তেমন হলে। অন্যথায় আপনার কিন্তু প্রেশার ফ্লাকচুয়েশনের সমস্যা আপনাকে ভোগ করতে হবে। তুলা লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের বলে দিই, সেটা হচ্ছে দেখুন, লগ্নপতিকে সাথে নিয়ে মঙ্গল অবস্থান করবে 5th হাউসে শনিকে সাথে নিয়ে। এটা কম্পারেটিভলি বেটার যোগ বলা যায়। আমি খুব বেটার বলবো না, কারণ তিনটেই বিরুদ্ধ গুণ সম্পন্ন গ্রহ এখানে অবস্থান করবে, কিন্তু তা সত্ত্বেও কম্পারেটিভলি বেটার এই কারণেই বলছি, মঙ্গল এক্ষেত্রে মার্কেশ হলেও আপনার ধনকারক ঘর, সে 5th হাউস দিয়ে পাস করছে। 5th হাউস ইজ অলওয়েজ অ্যান মানে আসপিশিয়াস রুম। একমাত্র বৃশ্চিকের ক্ষেত্র, মানে কর্কটের ক্ষেত্র ব্যতি রেখে, তো অন্যান্য সব ক্ষেত্রেই কিন্তু কম্পারেটিভলি, এবং কন্যার ক্ষেত্রেও 5th হাউস কিছুটা গন্ডগোলের ফল দেয় কিছু ক্ষেত্রে, বাদবাকি ক্ষেত্রে কিন্তু ভালো ফলই দেবে। এক্ষেত্রে ব্যবসায় সামান্য এক্সপ্যানশন আপনাকে দেবে, কিছু পরিচিতি বা কিছু মানি জেনারেশন, কিছু মানি আটকে থাকা, সেখান থেকে সেই মানি আপনার কাছে আসা, এই ধরনের প্রবণতা কিন্তু এ সময় তৈরি করবে। তার সাথে সন্তানদের বেশ কিছুটা গ্রোথ বা প্রসপারিটি এ সময় অবজার্ভড হবে আপনার দ্বারা। এবং নেগেটিভ যে কনসেপ্টটা সেটা বলে রাখি, আরেকটা জিনিস বলে রাখি, সন্তানদের উচ্চশিক্ষার যোগও কিন্তু রয়েছে, বা আপনি যদি স্টুডেন্ট লাইফে থাকুন বা পরবর্তীকালে পড়াশোনার ক্ষেত্রে থাকুন, আপনার জন্য কিন্তু উচ্চশিক্ষার জন্য অনেক বেটার ফল এখানে প্রদান করবে। তো সেদিক থেকেও আমি নেগেটিভ দেখছি না, কিন্তু এই মঙ্গলের 4th দৃষ্টি আপনার 8th হাউসে রয়েছে, তার ফলে কিন্তু মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির জায়গাটা কিন্তু একটা অভাব পরিলক্ষিত হবে। এবং বুধও যেহেতু 6th হাউসে থাকবে মোর অর লেস, তো সুতরাং পুরোপুরি শান্তি বা স্বস্তি আপনাকে দেবে না। এবং তদুপরি যারা ভেহিকেল ড্রাইভ করেন বা বাইক রাইড করেন, তারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন। আমি কিন্তু এর আগেই আপনাদের বলেছি জায়গাগুলোতে একটু সতর্ক সাবধান থাকার, সেই জায়গায় একটু বেশি রকম সাবধান থাকার চেষ্টা করবেন। স্পাউসের সাথে রিলেশন বেটার রাখবার চেষ্টা করবেন। স্পেশালি 14 তারিখের পর রবি যখন ঢুকে যাবে, অ্যাকচুয়ালি আমরা তো ক্যালকুলেশনটাই করছি 15 তারিখ থেকে, কিন্তু আমি যেহেতু বলছি যে ফলটা 9 তারিখের রাতের পর থেকেই দেওয়া শুরু করবে আস্তে আস্তে, সেই পরিপ্রেক্ষিতে আমি একটু পর থেকে আপনাদের বললাম। আর আপনার শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। প্রস্টেটের যাদের সমস্যা রয়েছে বা যাদের
কোমরের হাড়ের কোনো রকম সমস্যা রয়েছে বা ফ্রোজেন শোল্ডার আছে, জয়েন্ট পেইন রয়েছে, তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে লগ্নপতি নিজে 4th হাউসে রয়েছে। তো 4th হাউসকে আমরা ভালো খারাপ এই আলোচনার বাইরে নিয়ে ব্যাপারটা আর কি যাওয়ার চেষ্টা করি। দেখুন, কোনো রাশিপতি বা লগ্নপতি তার নিজের ব্যাপারেই যখন আলোচনা করি, সে যখন কোন ভাব বা কেন্দ্রভাব বা 11th হাউস মানে উপচয় স্থান দিয়ে অবস্থান করে বা অ্যাসেন্ডেন্টের উপর দিয়ে অবস্থান করে, সেটাকে আমরা খুব নেগেটিভ কখনোই বলতে পারি না, কারণ এটা বেসিক অ্যাস্ট্রোলজির নিয়মের বাইরে। কিন্তু যেহেতু যোগটা এখানে শনি মঙ্গলের একত্রে হচ্ছে এবং শুক্র এখানে দ্বাদশপতি অলসো এবং 7th হাউসের লর্ড অলসো, তো সেই হিসাবে আমাদের আলোচনার মধ্যে অনেকগুলো দিক থেকে যাচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে। প্রথম যে দিকটা সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে প্রচুর স্ট্রেস আপনাকে বাড়াবে এবং সেই স্ট্রেসটা আপনার 10th হাউসে যেহেতু দৃষ্টি থাকবে, তো স্ট্রেস বাড়াবে এবং প্রচুর রেসপন্সিবিলিটি দেবে আপনাকে। অনেক উচ্চ পদে আসীন হওয়া জায়গায় আপনাকে স্বপ্ন দেখাবে, বা আপনি বিজনেস করেও সেই জায়গাটা অ্যাচিভ করবার স্বপ্ন দেখাবে, কিন্তু আপনি অ্যাকচুয়ালি সেই জায়গাটা লাভ করার জন্য পুরোপুরি সমর্থ হবেন না। বাড়িতে সময় ব্যয় করতে কম হবে আর কি, বাইরে আপনার সময় বেশি কাটবে, ফলে ফ্যামিলি থেকে কিছুটা ডিটাচমেন্ট এ সময় শো করছে। স্ট্রেস এবং টেনশন অ্যাকচুয়ালি আপনার এ সময় যথেষ্ট শো করছে এবং কিছুটা বলতে পারেন মাথা বলে না আমাদের অনেক বেশি ভারী হয়ে যাওয়া কাজের প্রেশারে, বক ডাউন অফ ওয়ার্ক, সেই ধরনের কিন্তু প্রবাবিলিটি এ সময় আছে। এবং তদুপরি সন্তানকে নিয়েও কিন্তু কিছুটা দুশ্চিন্তা থাকবে যদি আপনার সন্তান থেকে থাকে, বা নিজের হায়ার স্টাডিজ বা কোন জায়গায় নিজেকে প্লেস করতে পারবেন সেই সংক্রান্ত যদি আলোচনা, পড়াশোনা, বন্ধুবান্ধবদের সাথে ডিসকাশন, সেই ব্যাপারে কিন্তু বেশ কিছুটা পিছন থেকেই আপনার আলোচনা বা সেগুলো কিন্তু শুরু হবে। মোটের উপরে আপনাকে একটা মিশ্র ফল দেবে, আপনি যতটা এফোর্ট দেবেন সেই এফোর্ট অনুসারে ফল আপনাকে দিতে পারবে না, কিন্তু কাছাকাছি দেওয়ার চেষ্টা করবে, 55 থেকে 75% দেবে, ডিপেন্ডিং আপন আপনার বেস হরোস্কোপ কতটা স্ট্রেংথফুল আছে, দশা কতটা আছে। একদম মিডল থেকে লোয়ার অ্যাবডোমেন পর্যন্ত ডাইজেস্টিভ পার্টের যত্ন নেবেন, লিভারের যত্ন নেবেন এবং তদুপরি রাতের বেলা দাঁত ব্রাশ করবেন, না হলে কিন্তু দাঁতেও সমস্যা করতে পারে। শোল্ডার রিজিয়নে কিন্তু অর্থোপেডিক সমস্যাও আপনাকে সমস্যা দিতে পারে। ধনু লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন, মঙ্গল আপনার ক্ষেত্রে 5th হাউসের লর্ড এবং তার সাথে 12th হাউসেরও লর্ড, সে আপনার 3rd হাউসে স্যাটার্নের সাথে গোচর করছে, অ্যাজ ওয়েল অ্যাজ শুক্র আপনার 6th হাউসের লর্ডের সাথেও গোচর করছে। তো এখানে একটা মিশ্র ফল দেওয়ার চেষ্টা করবে। প্রথম যে ফল সেটা হচ্ছে যারা বিভিন্ন ভ্রমণ বা ঘুরতে যাওয়া বা এই সংক্রান্ত চিন্তা ভাবনা করছেন বা প্ল্যান প্রোগ্রাম করছেন, বা অফিসের কাজের জন্য যাদের বিভিন্ন জায়গায় পাঠানো হতে পারে, বা এমন হতে পারে যে পড়াশোনার জন্য আপনাকে দূরে যেতে হতে পারে, তাদের জন্য কিন্তু বেটার ফল দেবে। বৃহস্পতির উপরে স্যাটার্নের দৃষ্টিও রয়েছে পূর্ণ মাত্রায়, তো সেই ফল এখান থেকে এক্সিকিউটেড হবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যেটা, সেটা মঙ্গল এক্ষেত্রে আপনাকে অনেক বেটার ফল দিতে পারবে। সেটা আমি বলবো যে যেদিন গ্রহণ মানে সোলার এক্লিপস সংগঠিত হবে তার 2-3 দিন আগে থেকে, অর্থাৎ 4-5 তারিখের পর থেকে, অর্থাৎ যখন মোটামুটি ও 18-19 ডিগ্রিতে চলে যাবে এই কুম্ভ রাশি, তখন থেকে আপনাকে অনেক বেটার ফল বা এক্সপেকটেশন অনুসারে ফল দেওয়ার মতন জায়গায় আপনাকে যাবে। যারা মনে করুন বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন করেন, যারা বিভিন্ন রকম মনে করুন যে কোনো কিছুর ম্যানেজারিয়াল ফাংশন করেন, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময় রয়েছে, অ্যান্ড নো ডাউট আপনি কিন্তু এই সময়ের ফল পাবেন। 3rd হাউস থেকে আমাদের কর্মভাবকেও বোঝায়, আমাদের এন্ডেভারকে বোঝায়, আমাদের গতি, সামর্থ্য,
আমাদের এগিয়ে চলা, আমাদের আমাদের যে বাহু যুগল, মানে কর্মর যে অধিপতি তাকেও কিন্তু মূলত দেখায়, এবং মস্তিষ্ক বাহুর সংযোজনকেও এখানে দেখাচ্ছে, কারণ মঙ্গল শনি এক্ষেত্রে এক জায়গায় রয়েছে। তো সেই হিসাবে যদি এই মানে দ্বন্দ্বটাকে আমরা টেকনিক্যালি বাই দ্য স্পিরিচুয়াল ফোর্স পাশে সরিয়ে শুধুমাত্র এর প্রপার ইউজটা করতে পারি, তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদানকারী। অনেক দিন ধরে আটকে থাকা কোনো মানুষের কোনো ডিগ্রি বা ধরুন কোনো কোনো থিসিস পেপার এগুলো যাদের রয়েছে, তাদের কিন্তু হঠাৎ করে সেগুলো এ সময় ডাইভার্জ হতে পারে, ভালো ফল প্রদান করবে। অর্থোপেডিক জায়গায় যাদের সমস্যা আছে তারা কিন্তু খুব সাবধান। বয়স 45-এর বেশি হলে কিন্তু ব্যাপারটা বাড়তে থাকবে। ডাইজেস্টিভ পার্টও ভীষণ গন্ডগোল করবে, ফলে খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু খুব সচেতন থাকবেন। কোনো রকম শরীরকে উত্তেজনা দেয় বা হজম করতে সময় লাগে, খাবার খাবেন না, তেমন হলে তো চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। শরীরে ভিটামিন ডি এর যাতে ডেফিসিয়েন্সি না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন। হ্যাঁ, মকর লগ্ন রাশির ক্ষেত্রে আপনাদের বলে দিই, সেটা হচ্ছে মকরের ক্ষেত্রে 4th হাউস এবং 11th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, সে 2nd হাউসে থাকবে এবং সে শনিকে যুক্ত করে অবস্থান করবে, লগ্নপতিকে সাথে নিয়ে অবস্থান করবে। এক্ষেত্রে সে একটু মিশ্রিত ফল দেবে। মিশ্রিত ফলের মধ্যে প্রথম যে ফলটা, সে কিন্তু আপনার একটু টেনশন এবং স্ট্রেস বাড়াবে, কিন্তু কাজের জায়গা কিন্তু সে তৈরি হতে থাকবে। অবভিয়াসলি যত কাজের জায়গা তৈরি হবে তত সে জায়গা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার্ড হবে। মানে আমার কথাটা কিভাবে আপনি বুঝলেন জানি না। স্ট্রেস দেবে, টেনশন দেবে, কাজের জায়গার এক্সিকিউশনের জায়গাও দেবে, কিন্তু এক্সিকিউশনের জায়গাটা একবারে পৌঁছাবে না, আপনি খুব ধীরে ধীরে জায়গাটাকে গ্র্যাব করতে পারবেন, এবং সেটা আপনি নিজের এক্সপিরিয়েন্সের দ্বারাই বুঝবেন। প্রচুর কাজের অফার আসবে, প্রচুর আপনার এই সময় যাকে বলা যায়, আপনি যদি বিশেষত ব্যবসা করেন, আপনার যদি 10th হাউসের ব্যবসা করেন, আপনি ভোগ্যপণ্যের ব্যবসা, আপনি যদি মনে করুন এমন কোনো ব্যবসা করেন যেটার সাথে ফিমেল বিউটি প্রোডাক্ট, কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন, বা ধরুন কোনো রকম ধরুন পরিষ্কারভাবে বলা যেতে পারে যে একদম বেসিক ম্যানুফ্যাকচারিং সাথে যদি যুক্ত থাকেন, তাহলে কিন্তু বেটার ফল প্রদান করবে। এটা নিয়ে আপনি নিঃসন্দেহ মানে থাকতে পারেন। আর আপনার যদি কোনো ছোটোখাটো রেস্টুরেন্ট থাকে যেটা এই ফাস্ট ফুড জাতীয় খাবার তৈরি করে, তাহলে আপনি আপনার খাবারের গুণগত মানের দিকে কিন্তু অলওয়েজ নজর দেবেন, না হলে কিন্তু সেখান থেকে মানে আপনার সমস্যা তৈরি হতে পারে। একদম স্পেসিফিক সমস্যা কিন্তু আপনার তৈরি হবে, সে নিয়ে আপনি সাবধান থাকবেন। এবং আপনার রেপুটেশনেও কিন্তু আঘাত আসতে পারে। আপনার মায়ের স্বাস্থ্যের ব্যাপারে, যদি মায়ের বয়স 63 বছর প্লাস হয়, তাহলে কিন্তু মনে করুন আমি কথার কথা বলছি, আপনার মা জন্মকালীন যদি ধরুন মেষ রাশিতেই বৃহস্পতি আসে, তাহলে বর্তমানে যদি কুম্ভ রাশিতে বৃহস্পতি আসে, তাহলে বর্তমানে যদি মেষে আসে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে সেটা 63 বছরের কাছাকাছি তার এজ চলছে, তাহলে কিন্তু বেশি এফিকেসি থাকবে, সেই ব্যাপারেও নজর দেবেন। নিয়মিত ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ানো, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। আমি আজকে অনুষ্ঠানের শেষে আপনাদের কতগুলো টপিক নিয়ে ইম্পর্টেন্ট কথা বলবো। আমি আগের দিন বলেছিলাম যে ক্ষৌরকর্ম সংক্রান্ত বলবো, সেটা আজকে বলবো না, এই ভিডিওটা এক্সটেন্ড হয়ে গেছে। আমাকে অনুষ্ঠান চলাকালীন আমার একজন অত্যন্ত প্রিয় বন্ধু আর কি, আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ, তিনি আমাকে কতগুলো প্রশ্ন করেছেন। সেটা আমাদের এই রেমেডিয়াল পার্ট বরাবর, আমি কখনো এই টপিকগুলো নিয়ে কথা বলি না, কিন্তু আজকে একটু বলে দেবো আপনাদের, তো খুব ছোট করে একটু দয়া করে শুনে নেবেন। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনার যদি শরীরের হাঁটু সংক্রান্ত জায়গায় কোনো সমস্যা দেখেন, যে রিপ্লেসমেন্ট অমুক তমুক এসব কিছু ডক্টর বলছেন, তাহলে কিন্তু সেই ব্যাপারে আপনি
ডক্টরের মতের সাথেই চলবেন, সবসময় চলা উচিত, এখনও চলবেন। আর হচ্ছে আপনার যদি বেসিক নার্ভাস সিস্টেমে, একদম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি একটু সাবধানে থাকার চেষ্টা করবেন এই সময়তে। মানে উত্তেজনায় না আসা, মানে মোটমাট দেখুন, আপনার লগ্নের দ্বিতীয় বা রাশির দ্বিতীয় আপনার যোগ সংগঠিত হয়েছে এবং শুক্র অলরেডি রয়েছে, 5th হাউসের লর্ড রয়েছে। তো মানি বা ফ্লো অফ মানি যথেষ্ট আসবে, কিন্তু মঙ্গল থাকার জন্য কি হবে, সেটা একটু হিন্ডার্ড হয়ে আসবে, একটু থেমে থেমে আসবে। সেই ব্যাপারটাতে অতিরিক্ত উদ্বিগ্ন হবেন না, সেটাকে ন্যাচারালি গ্রহণ করবেন, তাহলেই দেখবেন বিষয়টা ঠিক আছে। আর একটা জিনিস বলে দেব, সেটা হচ্ছে যাদের কোনো কারণে কিডনি ফাংশনে সমস্যা রয়েছে, বা ধরুন একদম প্রস্টেটে সমস্যা রয়েছে, বা রিসেন্ট ধরা পড়েছে, তারাও কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি করবেন না। কুম্ভ লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন কুম্ভের ক্ষেত্রে 3rd হাউস এবং 10th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, সে আপনার লগ্ন বা রাশির ওপরে বসে রয়েছে শনিকে সাথে নিয়ে। শনি শশযোগ নির্মাণ করে রয়েছে, শুক্র রাজ্যকারী প্ল্যানেট, মকরের ক্ষেত্রেও তাই, সে একসাথে বসে রয়েছে। দ্বিতীয় রাহু রয়েছে, বুধ রয়েছে, এবং রবিও মঙ্গল এখানে প্রবেশ করার আগে দ্বিতীয় চলে যাবে। বিষয়টা এটাই যে আপনার মধ্যে কতগুলো গুণ বাড়বে, কতগুলো অবগুণও বাড়বে, দুটোর মধ্যেই সামঞ্জস্য বজায় রেখে চলবেন। গুণ কি কি বাড়বে, যে কোনো কাজের উপরে ধৈর্য আপনার বাড়বে, ধৈর্য এবং স্থৈর্য দুটোই আপনার বাড়বে। আপনি কাজের সাথে লেগে থাকবার চেষ্টা করবেন, আপনি সেই কাজকে কোনো না কোনোভাবে এক্সিকিউট করবার জন্য আপনার বুদ্ধি, আপনার স্ট্র্যাটেজি, আপনার ডিপ্লোম্যাটিক যে স্ট্রেংথ আছে, সেগুলোকে কিন্তু আপনি প্রয়োগ করবার চেষ্টা করবেন। অফকোর্স লেজিটিমেটলি করবেন, কোনো রকম নেগেটিভ অর্থে আমি বলছি না, এবং সেখানে আপনি সফলতাও পাবেন। আপনার কাজের সূত্রে বাইরে যাওয়া এবং হিউজ রেসপন্সিবিলিটি আপনার উপরে ইনকার্ড হওয়া, এবং যথোপযুক্তভাবে আপনি সেই দায় নিয়ে, মানে সেই দায়কে আপনি কোনোভাবেই অবহেলা করবেন না। মানে আপনি বুঝতে পারছেন যে আপনার উপরে অতিরিক্ত দায় চাপানো হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আপনি কিন্তু সেই দায় থেকে নিজেকে মুক্ত করবেন না। আপনি সেই দায় নেবেন এবং এক্সিকিউট করবারও চেষ্টা করবেন, কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি করবার চেষ্টা করবেন। এবং এটা করবার সাথে সাথে আপনি যে সংস্থায় বা যেখানে চাকরি ব্যবসা যাই করছেন না কেন, সেখানে কিন্তু আপনার প্রভাব প্রতিপত্তি দুটোই বৃদ্ধি পাবে এবং আপনার সুনামও বৃদ্ধি পাবে। কাজের জায়গাতেও আপনার দায় দায়িত্ব প্রচুর বাড়বে, এবং আপনি দেখবেন কাজ করে আপনি বেশ মানে এটাকে আমরা বলি সন্তুষ্টিও পাচ্ছেন। তার সাথে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে অসম্ভব রকম একটা প্রেশার। তো এই দুটোকে আপনি ট্যাকেল করবেন কিভাবে, সেটাও আপনাকে কৌশল নিয়ে করতে হবে, কায়দা করে। কিন্তু এর যে নেগেটিভ এফেক্ট আছে, সেটা হচ্ছে আপনার মধ্যে অসম্ভব রকম দম্ভ অহমিকা বেড়ে যাবে, এবং দম্ভ অহমিকা বেড়ে যাওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি নিজের জায়গাটাকে কিছু ক্ষেত্রে বলপূর্বক, বা কিছু ক্ষেত্রে বলতে পারেন অতি কৌশলের দ্বারা অন্যের কিছু প্রভাব প্রতিপত্তিকে খর্ব করে কাজটা করবার চেষ্টা করবেন, যার জন্য কিন্তু কিছু ঈশ্বরের ঘরে আপনার নেগেটিভ আসপেক্ট রয়ে যাবে। সেটা থেকে সাবধান মানে থাকতে হবে আর কি, যে কোনো ক্ষেত্রে। হ্যাঁ, এরকম কোনো কাজ করবেন না। এবং মানুষকে কোনো কথা বলার সময় যদি কোনো মানুষকে প্রশ্ন করেন যে এটা সম্পর্কে কি আমার জানবো, তাহলে তার কথা শুনবেন, হয় সাবমিশন করবেন অথবা তার কাছে যাবেনই না, কিন্তু দুটো কাজ একসাথে করবেন না। এটা কিন্তু মানে আজকালকার দিনে, আমি যেহেতু এই পেশায়, পেশা তো আর এটাকে ঠিক সেভাবে বলা যায় না, কারণ তবুও বলছি যে বহু মানুষের এটা আছে, মানে দুটো কাজ একসাথে করবে। তো এটা খুব বাজে লক্ষণ। এটা ঠিক আছে, সেটা না হয় আমার সাথে হলো, কিন্তু ব্যক্তিগত জীবনে এরকম করবেন না, বা কর্মজীবনে স্পেশালি আপনি যদি কোনো
অর্থনৈতিক কাজের সাথে যুক্ত থাকেন, ব্যাংক, বিমা এ সমস্ত ক্ষেত্রে যুক্ত থাকেন, তাহলে সেক্ষেত্রে এর ফলটা আপনাকে কিন্তু একটু ডেফামেশন করতে পারে সোশ্যালি, সে ব্যাপারে সাবধান। গল ব্লাডার থেকে সাবধান থাকবেন, লিভারের লোয়ার পার্ট থেকে সাবধান থাকবেন, যাদের অ্যাপেন্ডিক্সের প্রবলেম আছে সেখান থেকে সাবধান। আর হচ্ছে তাদের থাইরয়েড গ্ল্যান্ড এবং বাম দিকের লাং থেকে সাবধান থাকবেন। যাদের অলরেডি বুকে স্টেইন বসেছে বা পেসমেকার বসেছে সে বিষয়ে কিন্তু আপনি সাবধানতা অবলম্বন করবেন, না হলে কিন্তু সমস্যা আপনার আসবে। সেদিক থেকে একটু সচেতনভাবে ব্যাপারটাকে ট্যাকেল করবার চেষ্টা করবেন। শারীরিক জায়গাটা বা যদি দেখেন যে প্রবণতা বেশি বৃদ্ধি হচ্ছে তাহলে কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন। আপনার কিন্তু ইমুভেবল প্রপার্টি পারচেজের এ সময় যোগ আছে, এটা কিন্তু বলে দিই, যথেষ্ট যোগ আছে। এবং শুধু একটা জিনিসই যখন পারচেস করবেন একটু কাগজপত্র দেখে নেবেন, কারণ সেকেন্ড হাউসে রাহু আছে, বুধও আছে, ফলে ইলিউশন তৈরি করবার জন্য কিন্তু দে আর দ্য বেস্ট কম্বিনেশন। সেই ব্যাপারে একটু সাবধান থাকবেন। শেষ অংশ আলোচনা করব, সেটা হচ্ছে মীন লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের এই গোচর কিভাবে ফাংশন করবে। দেখুন, মীনের ক্ষেত্রে মঙ্গল সেকেন্ড হাউস এবং 9th হাউসের লর্ড, তো সেক্ষেত্রে ভাগ্য অধিপতি এবং সেকেন্ড হাউস আমাদের ধনভাবকে দর্শায়, আমাদের কুটুম্ব স্থানকে দর্শায়। তার সাথে আমাদের একদম ফান্ডামেন্টালস, যে আমাদের বেসিক টেকনিক বা আমাদের যে আইডিয়া জীবনের, সেকেও দর্শায়। সে আমাদের দ্বাদশভাবে শনি যুক্ত হয়ে বসে আছে এবং সাথে শুক্র, যে আমার 8th হাউস এবং 3rd হাউসের লর্ড, তাকে নিয়ে বসে আছে। তো সেখানে থাকার জন্য যেটা হবে, 12th হাউস সবসময় আমাদের জীবনের মেটেরিয়াল লাইফের ক্ষেত্রে, যতক্ষণ জীবন আছে জীবনের ক্ষেত্রে ট্রান্সফরমেশন, যখন জীবন চলে যাওয়ার মতন উপক্রম হবে তখন একদম ফাইনাল ট্রান্সফরমেশন, মানে সোলকে সে বাইরে বার করে দেবে, সেই অংশকে সে দর্শায়। তো সেদিক থেকে জীবনের বহু গুরুত্বপূর্ণ জায়গায় সিদ্ধান্ত আপনাকে এই সময় নিতে হতে পারে। বহু মানুষ দেখা যাবে যে চাকরি থেকে ব্যবসা, ব্যবসা থেকে চাকরি, বা একটা ব্যবসার সাথে আর একটা নতুন ব্যবসা শুরু করা, বা চাকরির সাথে প্যারালালি অন্য কোনো কাজকর্ম করা যেখান থেকে কোনো রেভিনিউ জেনারেট হওয়া নতুনভাবে, সেই ধরনের কিন্তু এখানে যোগ আপনাকে দৃষ্টিগোচর হচ্ছে। তার সাথে যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে মঙ্গল এক্ষেত্রে প্রচুর আপনাকে নর্মাল কর্মসূত্রেও প্রচুর ভ্রমণের যোগ দেবে, এবং তাছাড়াও যেটা দেবে সেটা হচ্ছে আপনাকে ন্যাচারালি আপনি এমনি ট্যুর অ্যান্ড ট্রাভেলসে গেলেন, আপনার অনেক দিন ধরে মনে হচ্ছে যে কোথাও যাওয়ার দরকার আছে, এই সময় কিন্তু আপনার বেশ কিছু কানেকশন আসবে। দেখুন, মঙ্গলের এখানে 3টে দৃষ্টি আছে, তার মধ্যে 4th দৃষ্টি আপনার 3rd হাউসে পড়বে। তো নতুন কিছু এন্ডেভার বা নতুন কিছু শুরু করবার জন্য কিন্তু উইল বি দ্য বেস্ট টাইম, এবং সেটা অবভিয়াসলি শুক্রের ঘর। তো শুক্র মানে এমন কিছু শুরু করবেন যার সাথে দৈনন্দিন রেভিনিউ জেনারেশনের সম্পর্ক আছে, এরকম কোনো কাজ, সেটা কোনো ট্রাভেলিংয়ের কাজ হতে পারে, সেটা কোনো ট্রেডিংয়ের কাজ হতে পারে, যে কোনো রকম, যেখানে ডেইলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনার কিছু রেভিনিউ জেনারেশন হবে, সেটাকে কিন্তু শো করছে। তার সাথে যেটা আছে সেটা হচ্ছে, যেহেতু 7th এবং 8th হাউস, মানে 8th হাউসের যে দৃষ্টি সে আপনার 7th হাউসে থাকবে। তো অলরেডি আপনি যেহেতু রাহুকেতুর যে কনজাংক্ট আছে তার মধ্যে রয়েছে, তার ফলে কিন্তু আপনি আপনার স্পাউসের সাথে রিলেশনশিপ বেটার করবার চেষ্টা করবেন, এবং সেখান থেকে কিন্তু এক ধরনের হতাশা বা এক ধরনের অপূর্ণতা কিন্তু আপনাকে প্রদান করবে, এবং নিজের হেলথের জায়গাতেও কিন্তু প্রবলেম করবে, যেহেতু 6th হাউসেও কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং সেটা রবির ঘর। তাহলে অবভিয়াসলি ডাইজেস্টিভ পোর্শন এবং তার সাথে হার্ট সংক্রান্ত যাদের প্রবলেম আছে তারা কিন্তু একটু বেশি রকম সাবধানে থাকবেন। যাদের পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত অংশে কোনো রকম
অর্থোপেডিক সমস্যা রয়েছে বা কোনোভাবে লিগামেন্টের চোট আসা বা অন্য কিছু এরকম কিছু যোগ রয়েছে, তারা কিন্তু এই ব্যাপারে একটু সচেতন থাকবেন। মায়ের শরীরের প্রতি কিন্তু যত্ন রাখবেন, কোনোভাবে সেটা যেন মানে এড়িয়ে না যায় আর কি, দৈনন্দিন তার ব্যাপারটা খেয়াল রাখবেন। অ্যাজ এ হোল সময় ঠিক আছে, তবে একটু প্রেশারের মধ্যে যাবে, যেহেতু বুথটা বকরি হয়ে যাবে সেহেতু একটু প্রেশারের মধ্যে যাবে। কিছু কিছু জায়গায় স্পেশালি কাজের জায়গায় আপনি একটু অ্যাট বে, মানে কি বলে সেটা, একটু মানে আপনাকে একটু কর্নার্ড করে দিতে পারে আর কি, কোণঠাসা করে দিতে পারে, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হওয়ার যোগ রয়েছে। মোরলেস আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। আপনাদের আমি কতগুলো জিনিস বলে দিই, আমার যে দাদা কাম বন্ধুস্থানীয় যে ভদ্রলোক আমাকে বললেন এই মুহূর্তে, সেটা হচ্ছে রেমেডিয়াল মেজারের ক্ষেত্রে কোন কোন জিনিস পড়া যায়। বহু মানুষকে না আমি হাতে বহু রকম জিনিস একসাথে পড়তে দেখি, মানে তারা অ্যাকচুয়ালি কি করার চেষ্টা করেন সেটা আমার ক্ষেত্রে খুব জানার আশ্চর্যের বিষয়। এবং তারা আবার জাস্টিফাইও করেন ব্যাপারটা, যে এটা এরকম হলে হতো, ওটা ওরকম হলে হতো। অ্যাকচুয়ালি সেরকমভাবে চায় না পড়া। রেমেডি কাউকে বিচার করবার সময় কাউকে যদি সেটা দেওয়া যায়, সেক্ষেত্রে তার বেস হরস্কোপের সাথে হাত তো দেখতেই হবে, তার সাথে তার দ্রেক্কান নবাংশ অবশ্যই দেখতে হবে। এবং যদি কোনোভাবে D12 খুব ভালোভাবে দেখা যায়, সেটাও কিন্তু শুড বি টেকেন আন্ডার কনসিডারেশন অ্যাপ্লাইং রেমেডি। তো আপনাদের আমি বলছি এরকম, ধরুন আমি দেখেছি যে মীন লগ্নের, এই মাত্র শেষ করলাম, মনে করুন মীন লগ্নের কোনো জাতিকাকে আমি দেখেছি যে সে পান্না পড়ে আছে হাতে, একদম আমি, বা জাতককে দেখেছি পান্না পড়ে আছে, সে বলছে আমার লগ্নে বুধ আছে, নীচ আছে। বা আমি মানে মীন লগ্নের জাতক জাতিকাকে আমি হিরে পড়তে দেখেছি, সমসপ্তমের শুক্র আছে, নীচ আছে। আমি আপনাদের এতদিন ধরে অনুষ্ঠান করছি, প্রায় গ্লোব টিভি থেকে যদি ধরা যায় তাহলে সেটা 10 বছরের বেশি হবে। তো আপনাদের আমি এতদিন ধরে একটা জিনিস বলেছি যে নীচ হওয়া মানে সে গ্রহ দুর্বল নয়, তো তাকে গার্ড দেওয়ার প্রয়োজনটা কি আছে। মীন লগ্নের ক্ষেত্রে কোনোদিন বুধ শুক্রকে গার্ড দেওয়া যায় না। কেন যায় না সেটা যদি আমি কোনোদিন পড়াই তো তখন সেটা আপনাদের বুঝিয়ে বলাবো। আমি কিন্তু এটা আকছাড় আপনাদের দেখি। রাহুর দশা চলছে তো একটা গোমেদ পড়ে নিল, কেতুর দশা চলছে তো একটা ক্যাটসাই পড়ে নিল। কেতুর দশা থাকলেই কি ক্যাটসাই পড়া যাবে না, সেক্ষেত্রে গোমেদও পড়তে হতে পারে। বা রাহুর দশা থাকলেও কি গোমেদ পড়া যাবে না ক্যাটসাই পড়া যাবে। আমার হাতে দেখুন এই ক্যাটসাই পড়া আছে, যদিও ক্যাটসাই যারা আমার সাথে কথা বলে তাদের সাথে আমার অনেকেরই কথা হয়, তো সিক্রেসি মেনটেন করে কথা বলার হ্যাবিট আমার নয়। আমি যতক্ষণ যার সাথে কথা বলি আমি আমার পুরোটা দেওয়ার চেষ্টা করি কথা বলার সময়, আমার ক্ষমতা অনুসারে। তার ক্ষেত্রে তার সাপেক্ষে হয়তো কম হতে পারে, আমার সাপেক্ষে আমি চেষ্টা করি পুরোটা দেওয়ার। তো সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলছি, আমার এটা পড়ার এখন যদি কার্যকরিতা যদি বলেন সেটা নেই, কারণ আমার সেই দশা বহু আগে শেষ হয়ে গেছে, রাহুর দশা বহু আগে শেষ হয়ে গেছে। কিন্তু আমি তো গোমেদ পড়িনি কখনো। রাহুর দশা থাকলেই গোমেদ পড়তে হবে, আর কেতুর দশা থাকলেই ক্যাটসাই পড়তে হবে, শনির দশা থাকলেই নীলা পড়তে হবে, মানে কোথায় আছে এই জিনিসগুলো। সুতরাং রেমেডি পড়ার সময় মনে রাখবেন, আপনার জ্বর হয়েছে, আপনি ওষুধ খেলেন পেট খারাপের, ইটস এ ভেরি ডেঞ্জারাস সাইন। জ্বর যদি কোনো ভয়ানক বা কোনো খারাপ ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য না হয়, নর্মাল সর্দি কাশির জ্বর হলে আপনার শরীরের প্রিভেন্টিভ পাওয়ার যদি ভালো থাকে, আপনি 2-3 দিন বাদে এমনিও ঠিক হয়ে যাবে, বডি আপনাকে ন্যাচারালি ঠিক করে দেবে। কিন্তু আপনি যদি তাতে পেট খারাপের ওষুধ খান, তাতে অন্যরকম কমপ্লিকেশন শুরু হয়ে গিয়ে ব্যাপারটা মারাত্মক দিকে চলে যেতে পারে, উল্টোটাও হতে পারে। আমি সবাইকে সাক্ষাতে ওই কথা বলি। সুতরাং এই ওষুধটা দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। ছক দেখা হলো, সব ছকে রেমেডি করাও যায় না, ছক দেখা হলো, তো সেটা তারপরে তাকে যে রেমেডিটা করা হলো সে
সেটা পড়লো না, কি পড়লো। আমি বহু মানুষকে দেখেছি মঙ্গল নীচ হলেই একটা পলা পড়ে থাকে হাতে। তার ক্ষেত্রে সেটা প্রযোজ্য কি প্রযোজ্য নয়, অনেক সময় পলা মরে যায়। ইন্ডিয়ান পলা তো এমনিতেই যদি খুব ভালো কোয়ালিটির ইন্ডিয়ান পলা হয় তাহলেও সেটা 5-6 বছরের বেশি বাঁচে না, যদি তার পলার এক্স্যাক্টলি প্রয়োজন পড়ে। তারপরে মরে যাবে, ডেড হয়ে যাবে। আর যদি ওই সাধারণ পলা হয়, যেগুলো আকছার আমি দেখেছি নারকেল তেলের মধ্যে ডোবানো থাকে, এরকম অবস্থাতে আর কি, সেগুলো কতদিন বাঁচবে আমি জানি না। আর যেগুলো ধরুন একটু ভালো কোয়ালিটির কোরাল, ভালো কোয়ালিটি মানে বাঁচবে বেশি দিন আর কি, সেগুলো কি সবার ক্ষেত্রে প্রয়োগ করা যায়? আবার নিচ আছে মানে আমি পড়ে নেব, বৃহস্পতি নিচ আছে আমি এটা পোখরাজ পড়ে নিলাম, শনি নিচ আছে আমি এটা নীলা পড়ে নিলাম। কোথাকার থিওরি আমি জানি না, এ ভয়ানক ক্ষতিকারক। আমি বহু মানুষকে দেখেছি একসাথে চুনি পড়া, নীলা পড়া, ক্যাটসাই পড়া, পান্না পড়া, মানে 10 আঙ্গুলে 20টা। আমি তো মজা করে বলি যে পায়ের আঙ্গুলেও আপনারা একটা করে পড়ে, সেটা অনেক বেটার ফল দেবে। তো 3-4টে করে পড়ে রেখেছে, এত কিছু লাগে না, যতটুকু দরকার ততটুকুই পড়ুন। এবং সব কিছু একসাথে পড়া যায় না, সবার ক্ষেত্রে একরকম ওষুধ দেওয়া যায় না। প্রত্যেকটা সাবট্র্যাক্টর এক এক রকমভাবে কাজ করে, তার ক্ষেত্রে প্রয়োগের বিধিও এক এক রকম হয়। সাধারণ জিনিসটা একটু বুঝবেন, যা খুশি পড়ে নেবেন না। মনে রাখবেন এগুলো কিন্তু মানে যন্ত্র হিসাবে বলি তো, এর কিন্তু একটা পাওয়ার আছে একটা সার্টেন টাইম বাদে। যেরকম ধরুন পোখরাজ মোটামুটি 5 থেকে 8 মাসের মধ্যে ও ফল দেওয়া শুরু করবে অল্প অল্প করে। এবার এটা ডিপেন্ড করবে কোন জাতকের ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে যদি নেগেটিভ ফল প্রদানকারী হয়, বৃহস্পতি কিন্তু নেগেটিভ ফল প্রদান করে না, কিন্তু আপনি যদি তাকে বাইরে থেকে ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করেন যেখানে তার প্রয়োজন নেই, সে কিন্তু ভয়ানক নেগেটিভ ফল দিয়ে দিতে পারে। তো সেটা 5 থেকে 8 মাসের মধ্যে করে। আপনি নীলা পড়েছেন, আমাকে বহু মানুষ বলে নীলা পড়লাম, পরের দিন সাইকেল থেকে পড়ে গেলাম, পড়ে গিয়ে আমার হাতে চোট পেয়েছি বা পায়ে চোট পেয়েছি। প্রথম কথা হচ্ছে নীলা পড়ার সাথে সাথে কোনো দিন ফল দেয়, কোনো স্টোন পড়ার সাথে সাথে ফল দেয়। এটাকে শরীরের সাথে অ্যাক্টিভেট হওয়া, প্রথম তো এর যে বিধান পদ্ধতি আছে, এর যে নির্দিষ্ট ধরুন শোধন প্রক্রিয়া আছে, সেটাই যথেষ্ট কঠিন। তো সেটাই সব ক্ষেত্রে মানা হয় না, সুতরাং অনেক ক্ষেত্রে ওটা অ্যাক্টিভেটেড হয় না বডিতে গিয়ে, ওটা ডিফাং হয়ে বসে থাকে। এবার আমাদের কোনো ভালো কাজ হলো আমরা ভাবলাম ওর জন্য হয়েছে, কিন্তু আলটিমেটলি কতটা ফাংশন করছে সেটা কিন্তু আমরা জানিও না। এটা নাম্বার 1 বলছি। নাম্বার 2 হচ্ছে যে সেটা কতটা ওয়েটের জন্য কতটা অ্যাপ্লিকেবল হবে, বা কার ক্ষেত্রে ওল্ড মাইন্স লাগবে, কার ক্ষেত্রে নিউ মাইন্স লাগবে, কার ক্ষেত্রে কতটা লাগবে, সেটাও কিন্তু সাবজেক্ট টু ডিটারমিনেশন। সেটা না করে দুম করে পড়ে নেওয়াও খুব মুশকিলের ব্যাপার, তো সেটাও সম্ভব না। আবার ধরুন আপনি নীলা পড়লেন, একটা নীলা ফাংশন করতে মোটামুটি 7 থেকে 8 মাস থেকে 1 বছর মতন সময় লাগে। আমি বহু ক্ষেত্রে 1.5 বছরও দেখেছি, তারপরে গিয়ে দেখেছি নীলা ফাংশন করেছে। ইটস এ জায়েন্ট প্ল্যানেট, তাকে 5% ফাংশন করতে গেলেও প্রচুর ফোর্স অ্যাপ্লাই করতে হয়, এবং প্ল্যানেটকে অনেক কনজিনিয়াল সিচুয়েশনে আসতে হয়, তারপরেই ও ফাংশনটা করতে পারে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু সেটা ফল দেওয়ার মতন জায়গায় থাকে না। একটা পান্না পড়লে মোটামুটি পান্নার অ্যাক্টিভেশন 1.5 মাস থেকে 4 মাসের মধ্যে হয়। একটা হিরেও একটু তাড়াতাড়ি ফাংশন করে, আমি অনেকের ক্ষেত্রে দেখেছি হিরে 1 মাসেও অল্প বিস্তর ফাংশন করেছে, বাট মোটামুটি ফাংশন করতে কিন্তু 2.5 থেকে 3 মাস লাগে। একটা পলাও তাই 2.5 থেকে 3 মাসের আগে ফাংশন করে না। রাহু কেতুর ফাংশন সাথে সাথেই করে, সাথে সাথে মানে তাও সেটা অন্তত 27 দিন থাকতে, মানে 29 দিন থাকতে হবে, 1 চন্দ্র মাস। তবে রাহু কেতুর ফাংশন সবসময় সাপ্রেসিভ, অর্থাৎ রাহু বা কেতুকে পাওয়ার দেওয়া হয় সবসময় সেটাকে ডমিনেট করবার জন্য, তাকে পাওয়ার দেওয়ার জন্য নয়, বিকজ দে আর অলওয়েজ পাওয়ারফুল, দে আর ডেমন। তাদের প্রকৃতি আমাদের প্রকৃতির থেকে সবসময় বেশি ঊর্জা
ধারী আর কি। তো তাকে ডমিনেট করবার জন্য, মানে তাকে তার নেগেটিভিটিটাকে যাতে কিছুটা সাপ্রেশন করা যায়, সেই জন্য তাকে সেই পাওয়ারটা দেওয়া। এগুলো বেসিক কনসেপশনের মধ্যে পড়ে। আমি এটা জাস্ট আউটলাইন আপনাদের বললাম, যেহেতু বললেন একজন আমাকে জাস্ট ফোন করে। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।